চ্যাট অপশন রয়েছে, সেখানেও আপনি কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, আমি সেখানে। আসসালামু আলাইকুম। আমি একটি স্পেশাল ঘটনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, আশা করি সবার ভালো লাগবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটির সময়টা কিন্তু অনেক আগের, 1970 সাল। এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল, ওনার নাম হচ্ছে মমতাজ উদ্দিন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। মমতাজ উদ্দিন উনি 1970 সালে ওনার বিয়ে ঠিক হয়, পারিবারিকভাবে ওনার বিয়ে ঠিক হয়, এবং ওনার যেখানে বিয়ে ঠিক হয় সেই জায়গাটি ছিল চাঁদপুরের হাইমচর নামক একটি জায়গায়। ওনার এলাকায় একটি ঐতিহ্য ছিল, সেটা হলো যদি নদীকেন্দ্রিক এলাকায় কেউ যদি বিয়ে করে, বড় বড় নৌকা নিয়ে ওনারা বরযাত্রী নিয়ে বিয়ে করতে যেতেন। যেহেতু মমতাজ উদ্দিনের অবস্থাও অনেক ভালো ছিল, এই জন্য মমতাজ উদ্দিনের বাবা আফসার উদ্দিন উনি ডিসিশন নেন যে একটা বড় নৌকা, ওই সময় এই ধরনের নৌকাকে বজরা বলতো আর কি, তো এই বজরা নিয়ে ওনার ছেলেকে উনি বিয়ে করাতে নিয়ে যাবেন। বেশ 15-20 জন আত্মীয় স্বজন বরযাত্রী হিসাবে তারা সিলেক্ট করলেন। এবং ওই সময় কিন্তু সদ্য মোটর চালিত যে সমস্ত নৌকাগুলো, বড় নৌকাগুলোতে যে মোটর লাগানো, যেটা ইঞ্জিন চালিত নৌকাগুলো, তখন কেবল শুরু হয়েছে আর কি। তো তখন উনি, যেহেতু চাঁদপুর অনেক দূরে ওইখান থেকে, উনি এরকম একটি ইঞ্জিন চালিত বড় আকারের একটা বজরা নিয়ে উনি ছেলেকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেন। ঘটনাটি 1970 সালের ফেব্রুয়ারি মাসের দিকে, যখন শীত এবং শীতের একদম শেষ দিকে চলে আসে, এরকম একটি সময়। ওনারা নবাবগঞ্জ থেকে নদীপথে ঢাকার দিকে রওনা দেন। প্রথমে ঢাকার এখানে এসে সদরঘাট হয়ে বুড়িগঙ্গা দিয়ে আস্তে আস্তে ওনারা শীতলক্ষা দিয়ে ওদিক দিয়ে আস্তে আস্তে চাঁদপুরের দিকে যাবেন। এটাই ছিল রাস্তা। আর যেহেতু ফেব্রুয়ারি মাসে তখন তো বর্ষাকাল না, নদীর অনেক প্রবাহ, তখন একটু পানির প্রবাহ কম থাকে, নদীর নাব্যতা সংকট থাকে, যার কারণে ওনারা যেখানে বড় নদী সেদিক দিয়ে যাওয়ারই প্ল্যান করেন। ওনারা রওনা দিয়েছেন হচ্ছে এখানে, তখন কিন্তু যেতে অনেক সময় লাগতো, চাঁদপুর যেতে অনেক সময় লাগতো। যেদিন বিয়েটা ছিল ফ্রাইডেতে, তো বৃহস্পতিবারের দিন রাতের বেলা ওনারা রওনা দিয়েছেন, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওনারা রওনা দিয়েছেন, এবং শুক্রবারের দিন দুপুর নাগাদ ওনারা পৌঁছে যাবেন সেখানে, এরকম একটা প্ল্যান ছিল। তখন ইঞ্জিন চালিত হলেও কিন্তু আসলে ইঞ্জিনের গতি কিন্তু অতটা ছিল না, যার কারণে এরকম একটা দীর্ঘ সময় লেগে যেত চাঁদপুরে যেতে। আর চাঁদপুর থেকে আরেকটু দূরে হাইমচর নামক একটি জায়গায় আরো সময় লাগবে সেখানে যেতে নদীপথে। তো ওনারা এই দীর্ঘ পথ স্বাভাবিকভাবেই ওনারা চলে যান, এবং ফ্রাইডে জুম্মার আগে সেখানে গিয়ে পৌঁছান, এবং বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করে ওখান থেকে মোটামুটি মাগরিবের নামাজ পড়ে ওনারা আবার ওই নৌকাতে বা বজরাতে করে ওনারা আবার ঢাকার উদ্দেশ্যে, ঢাকা হয়ে আবার নবাবগঞ্জে যাওয়ার একটা জন্য ওনারা বের হন। ওনারা স্বাভাবিকভাবেই হাইমচর থেকে চাঁদপুরের মেইন যেই লঞ্চ ঘাট সেদিকে চলে আসেন। আর ওখানে কিন্তু চাঁদপুরের মোহনা অবস্থিত। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে চাঁদপুরের মোহনায় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে, লঞ্চ ডুবি হয়েছে, এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত বা আকস্মিক অদ্ভুত কিছু দুর্ঘটনায় কিন্তু অনেক লোক সেখানে মারা গিয়েছে। তো বিশাল এই বজরা নিয়ে যখন ওনারা চাঁদপুরের ওই মোহনার কাজ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনারা সবাই ওখানে প্রায়, ওনারা যদিও 15-20 জন মিলে শুরু করেছে, তারপরে দেখা গেছে তার শ্বশুর বাড়ির দিক থেকে আরো 5-7 জন সেখানে এসেছে, এই প্রায় 25-27 জন এরকম লোক সবাই দেখছিলেন যে হঠাৎ করে তাদের নৌকার মাথাটা মোহনার দিকে ঘুরে গেল, এবং নৌকাটি মোহনার দিকে এগোচ্ছে। এই দৃশ্য দেখার পরে সবাই ভয় পেয়ে যান যে হঠাৎ করে আমাদের পথ তো এটা না, নৌকার মাথা তো অন্যদিকে ঘোরানো ছিল, হঠাৎ করে এখানে এইভাবে ঘুরে গেল কেন? তখন যিনি মাঝি ছিলেন, উনি অনেক চেষ্টা করছিলেন
যে হালটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না, নৌকা ওই মোহনার দিকেই যাচ্ছে। তখন সবাই বুঝতে পারলেন যে না, এবার একটা বড় ধরনের বিপদ হবে। তখন অনেকেই নৌকা থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করছিলেন যে এবার ঝাঁপ দিব। ওই সময় ওই নৌকাতে অনেকেই জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করে। বেশ কয়েক মিনিট এরকম অবস্থা চলার পরে তখন খেয়াল করে যে আস্তে করে আবার নৌকার ওই মাথাটি মোহনার দিক থেকে ঘুরে গেল, ঘুরে স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিকভাবে চলা শুরু করলো। তখন নৌকাটি ওই মোহনার ওই এরিয়া থেকে বের করে নিয়ে আসা হয়। মোহনাতে কিন্তু পানির অনেক সময় পাক সৃষ্টি হয় এবং ওখানে কিন্তু অনেক লঞ্চ বা ট্রলার বা নৌকা ওখানে ডুবে যায়। তো ওখান থেকে মোহনার থেকে ওনারা বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে সবাই আলোচনা করছিলেন যে আসলে এটা কেন এরকম হলো। কেউ কেউ বলছেন এটা স্বাভাবিকভাবেই হয়তোবা হয়ে গিয়েছে, কেউ বলছেন না হয়তোবা এখানে প্যারানর্মাল কিছু হতে পারে, এরকম অনেকে এরকম চুলচেরা বিশ্লেষণ করছিলেন। তো ওনারা চাঁদপুর লঞ্চ ঘাটের ওই এরিয়াটা পার হয়ে আরো প্রায় 1.5 ঘন্টা সামনের দিকে এগিয়ে যান। এদিকে রাতও তখন অনেক হয়ে গিয়েছে। তখন যেহেতু অনেক বড় বজরা ছিল, এখানে যে জামাই বউ ছিল তাদের জন্য আলাদা একটা জায়গা করা ছিল, আলাদা একটা কক্ষের মতো করা ছিল। ওই সময়ে অনেক লোক ঘুমিয়ে গিয়েছে। রাত বাজে তখন প্রায় 12:30, ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর পর হঠাৎ করে যিনি নতুন বউ, ওনার ভাষ্য অনুযায়ী হঠাৎ করে উনি ওনার ঘুম ভেঙে যাচ্ছে, নতুন জায়গায় যাচ্ছে স্বাভাবিকভাবে পরিবারকে ছেড়ে। ওনার আসলে ঘুম ওইভাবে আসছিল না, যাও একটু হালকা ঘুম আসছিল, উনি ভেঙে গিয়েছিল। এবং উনি নদীর দুই পাশে যে তীর আছে সেদিকে উনি তাকিয়ে দেখছিলেন, আর কি দৃশ্য দেখছিলেন। বেশ খানিকক্ষণ উনি তাকানোর পরে ওনার কাছে মনে হচ্ছিল যে একই নদীর পাড়েতে বেশ কিছু গাছগাছালি বা অনেক কিছু থাকে। ওনার কাছে মনে হচ্ছিল যে একই গাছ উনি বারবার দেখছেন, কিছু দূর যাওয়ার পর আবার দেখছেন একই গাছ। তখন মনে হতে পারে যে নদীর পাড়ে তো অনেক গাছ থাকতেই পারে, একই রকম থাকতেই পারে, এরকম মনে হতেও পারে। রাতের বেলা তো ওইভাবে কিছু বোঝাও যাচ্ছে না, কিন্তু তারপরেও ওনার সন্দেহ লাগে যে একই জিনিস উনি বারবার দেখছেন কেন, এটা কি চোখের ভুল না অন্য কিছু। তো উনি বারবার নিজের কাছে প্রশ্ন করেন, বারবার পরীক্ষা করার চেষ্টা করেন যে উনি কি ভুল দেখছেন না ঠিক দেখছেন। একসময় উনি বুঝতে পারেন যে আসলে উনি ঠিকই দেখছেন। তখন ওনার হাজবেন্ড পাশেই ছিল, তাকে ডেকে তোলেন, যে বলেন যে দেখো এখানে আসলে এটা কি হচ্ছে, একই জিনিস আমি বারবার দেখছি কেন। প্রথমে ওনার হাজবেন্ড বলছে তুমি ভুল দেখছো, রাতের বেলা তো নদীর পাশে সব একই রকম মনে হয়। তখন উনি বলে যে না আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, মনে হচ্ছিল তুমি যেটা বলেছো সেটাই, কিন্তু আমার মনে হচ্ছে না আসলে আমি একই জিনিস বারবার দেখছি। ওনার হাজবেন্ড ওনার কথা প্রথম দিকে আমলে না নিলেও বারবার যখন বলছিল, তখন ওনার হাজবেন্ড ঘুম থেকে উঠে উনি নিজেই খেয়াল করার চেষ্টা করেন আসলে কি ঘটনা ঠিক কিনা। এবং সত্যি উনি খেয়াল করছিলেন যে উনিও এই একই জায়গা বারবার দেখছেন। ওদিকে নৌকার অনেকেই ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর তখন অন্যদেরকে ডেকে তোলেন। ডেকে তোলার পর তখন মাঝি যে আছে তাকেও বলেন যে এই দেখো তো আমরা কি একই জায়গায় বারবার দেখা যাচ্ছে কেন। তখন মাঝি বলে যে আমি তো এটা খেয়াল করি না, আমি তো শুধু সামনের দিকে তাকিয়ে আছি, আমি তো এটা বুঝতে পারি নাই। তখন মাঝিও পাশ থেকে তাকায় দেখে যে অদ্ভুত ব্যাপার, চাঁদপুরের মোহনা পার হওয়ার পর 1.5 ঘন্টা যাওয়ার পর ওনারা যেই জায়গাতে ছিলেন ওনারা ওই জায়গাতেই আছেন। প্রায় 2-2.5 ঘন্টা ধরে একই জায়গা দিয়ে নৌকা চলছে, এটা কিভাবে সম্ভব। সবাই অবাক হয়ে যান, যেটা কিভাবে পসিবল। একই জায়গা দিয়ে প্রায় 2-2.5 ঘন্টা ধরে নৌকা চলছে, অথচ আমরা একই জায়গা দিয়ে ঘুরছি, এটা কিভাবে পসিবল হবে। তখন যেহেতু চাঁদপুরের মোহনার কাছে একটি দুর্ঘটনা ঘটতে গিয়েছিল, তখন সবাই বলেন যে আমরা একটা মনে হয় বিপদে পড়েছি, আমরা নিশ্চিত আমাদের সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু কেউ বুঝতে পারছিলেন না যে আসলে ওনাদের সাথে কি হচ্ছে। সবাই বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এর মধ্যে হঠাৎ ওই পার থেকে সাদা দাড়িওয়ালা, একটু জুব্বা পরা, সাদা পাগড়ি পরা একজন লোক ডাকছে, এই তোমরা নৌকা ফিরাও, নৌকা ফিরাও। তখন
মানে মাঝি বলছে যে না, নৌকা ফেরানো যাবে না। তখন যিনি এই যে মমতাজউদ্দিন, মানে যার বিয়ে হলো, এবং তার বাবা তখন বলে যে কেন নৌকা ভেড়ানো যাবে না কেন? বলে যে এটা বিয়ের নৌকা, অনেক সময় ডাকাত থাকে আশেপাশে, ডাকাতি হতে পারে। তখন ওনারা বলেন যে ডাকাত যদি করবেই তাহলে তো এরকম ডেকে নৌকা পাড়ে ভিড়িয়ে নিয়ে ডাকাতি করার কথা না। ডাকাত আসলে তো সরাসরি অন্য কোনো ট্রলার বন্য কিছু নিয়ে আমাদেরকে অ্যাটাক করবে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে, যেহেতু একটু আগে দুটো মানে দুর্ঘটনার মতো বা একটা অদ্ভুত ব্যাপার ওনাদের সাথে ঘটতে গিয়েছিল। তো যার কারণে উনি চিন্তা করলেন যে আসলে এটাও কি আমাদের তৃতীয় কোনো বিপদ কিনা, এটা ওনারা চিন্তা করছিলেন। তারপরে কি মনে করে মমতাজউদ্দিন উনি বলেন, ওনার বাবাকে বলেন, বাবা নৌকাটা আসলে পারে ভিড়াও। যে আসলে উনি কি বলতে চান, মনে হচ্ছে যে উনি অন্য ধরনের কিছু বলতে চাচ্ছেন আমাদেরকে। নৌকা পারে ভিড়ানো হয় এবং কোনো কথা না বলে ওই মুরব্বি সোজা নৌকাতে উঠে বসেন। যে ভালো কি মন্দ বা কি, তার নাম কি বা কি চাচ্ছেন, কোনো কথা না বলে মানে হন হন করে হেঁটে নৌকায় উঠে যান। নৌকায় উঠে নৌকার একদম যে মাথা মানে সামনের দিকে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন। তখন মমতাজউদ্দিন কাছে যেয়ে বলেন যে মুরব্বী, আপনি আসলে কোথায় যাবেন বা আপনি কে, এখানে যে উঠলেন কোনো বিপদ কিনা? উনি কোনো উত্তর দেন না। উনি খালি জাস্ট একটা কথাই বলেন যে নৌকা চালাও, নৌকা সোজা চালাও, যেখানে যাচ্ছিলে সেখানে সেই দিকে যাওয়ার উদ্দেশ্যে নৌকা চালাও। তখন ওনার এই গম্ভীর কথা শুনে অনেকেই ডিস্টার্ব হয়। কেউ বলে যে এটাকে নামাইয়ে দাও নৌকা থেকে, কিন্তু মমতাজউদ্দিন বলে যে না, উনি থাক। কেন জানি ওনার মনে হয় যে না, উনি থাক। আসলে যে কোনো এমনও তো হতে পারে যে উনি আমাদের জন্য, আল্লাহ তাআলা কোনো কল্যাণের জন্য তাকে পাঠিয়েছেন। মমতাজউদ্দিন এই চিন্তা করে। তো নৌকা সোজা চলা শুরু করে। এখন যেটা দেখা যাচ্ছে যে না, নৌকা এখন স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ওনারা খেয়াল করেন, সেটা হলো যে মানে নদীতে তো বেশ ওই সময় যে ইলিশ মাছ ধরার জন্য বেশ কিছু ছোট ছোট নৌকা সেগুলো কিন্তু আছে। ওই ছোট ছোট নৌকা যখনই ওই বড় ওই বজরা যেটা দেখছিল, তখন ওই ছোট নৌকাগুলো মাছ ধরার জাল রেখে দ্রুত নৌকা বেয়ে মানে ওই নৌকা থেকে দূরে সরে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল। তো এটা কেন এরকম হচ্ছে, এটা আসলে ওনারা বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ করে ওনারা বেশ কয়েকজন খেয়াল করেন যে চাঁদের আলোতে নৌকার যে ছায়া পড়েছে এক পাশে নদীতে, তো মনে হচ্ছিল যে নৌকা, ওনারা যে অল্প কয়েকজন লোক আসছেন, যে সব মিলে প্রায় 25 থেকে 27-28 জন লোক, এছাড়াও মনে হচ্ছে আরো দ্বিগুণ লোক নৌকায় আছে। মানে এরকম কিছু ছায়া দেখা যাচ্ছিল ওই চাঁদের আলোতে। ওনারা মনে করেছিলেন হয়তো বা এটা নদীর যেহেতু ঢেউ হয়, ঢেউ এরকম মনে হতে পারে। তো এটা ওনারা অনেকেই চোখের ভুল বা কেউ একটু ভয় পেয়েছেন, তো এরকম কেউ হয়তো বা এটা অনেকে প্রকাশ করেনি, প্রকাশ করলে অনেকে আবার ভয় পেতে পারেন নৌকায়। কিন্তু এই দৃশ্যটা উনি দেখেছেন, এবং নৌকাগুলো যে কেন ওই যে ছোট ছোট নৌকাগুলো ওনাদের থেকে ভয়ে দূরে সরে চলে যাচ্ছিল, এটা ওনারা বুঝতে পারছিলেন না। তবে যারা সরে চলে যাচ্ছিল তারা চিৎকার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মানে ওই বজরাতে দেখলেই ওনারা নৌকা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে প্রায় ভোর হয়ে আসে, আজান দেবে এরকম একটি সময়ে হঠাৎ করে ওই মুরব্বী মমতাজউদ্দিনকে ডাকেন, ডেকে বলেন যে বাবা, আমার দায়িত্ব শেষ হয়েছে, এখন আমাকে যেতে হবে। তখন মমতাজউদ্দিন বলেন যে আপনি কে, এভাবে আসলেন আবার এখন হঠাৎ করে চলেও যেতে চাচ্ছেন? তো বলে যে বাবা, তোমরা বিশাল একটা বিপদে পড়তে যাচ্ছিলা, তোমাদের এই নৌকায় পিশাচের ছায়া পড়েছিল এবং তারপর অসংখ্য পিশাচ তোমাদের এই নৌকায় আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহ রহম করেছেন, তারা তোমাদেরকে কিছুই করতে পারেনি। একটু আগে যখন তোমরা দেখছিলে যে নৌকা, ছোট ছোট মাছ ধরা নৌকাগুলো ভয় পেয়ে তোমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছিল, আসলে ওরা ওই পিশাচগুলোকে দেখতে পাচ্ছিল, এই কারণে ওরা ভয়ে নৌকা নিয়ে দূরে সরে চলে যাচ্ছিল। এখন ফজরের আজান হয়ে যাবে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আর তোমাদের কোনো ভয় নাই, তোমরা এখন নিশ্চিন্তে চলে যেতে পারবা। এই কথা বলে ওই মুরব্বী পানির উপর
লাফ দিয়ে পড়েন। এবং অদ্ভুত ব্যাপার, মোহাম্মদ তাজউদ্দিন উনি দেখছিলেন যে উনি নদীর মধ্যে হেঁটে হেঁটে আবার পাড়ে উঠে উনি হেঁটে হেঁটে মিলিয়ে গেলেন। ওই সময় যেহেতু ভোরের দিকে ছিল, ভোরের দিকে বেশ নৌকার অনেকেই একটু তন্দ্রাচ্ছন্ন ছিল, অনেকে ঘুমিয়েও পড়েছিল। এই জন্য অন্য কেউ মোহাম্মদ তাজউদ্দিন যে ওনার সাথে মুরব্বীর সাথে কথা বলেছে সেটা কেউ দেখতে পায়নি। তো ওই মুরব্বী মোহাম্মদ তাজউদ্দিনকে এই বিষয়টি বলেন এবং আরেকটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তুমি যে সময়ে নৌকা নিয়ে দিকে আসছো এই সময়টি মানে উপযুক্ত ছিল না। এই সময়ে একদল পিশাচ এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তোমাদের দিকে তাদের নজর পড়ে এবং তারপরেই তোমাদেরকে আক্রমণের জন্য তারা চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার কারণে তারা সেটা পারেনি। তো এভাবে যখন ওই মুরব্বী চলে যান, অদ্ভুতভাবে চলে যান পানির উপর দিয়ে হেঁটে হেঁটে, তখন মোহাম্মদ তাজউদ্দিন কাউকে আর এই ঘটনা বলেননি। তখন উনি স্বাভাবিকভাবে যখন নৌকা স্বাভাবিকভাবে সদরঘাট হয়ে আবার নবাবগঞ্জের দিকে চলে আসে, তারপরে বাড়িতে ফেরার পর সবার সঙ্গে এই ঘটনাটি শেয়ার করেন এবং সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিশাল একটি বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। তো এখনো কিন্তু মোহাম্মদ তাজউদ্দিন জীবিত আছেন। ওনার 3 ছেলে 2 মেয়ে, সেই ছেলেদেরাও অনেক বড় হয়ে গেছেন, তাদের বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে এবং মোহাম্মদ তাজউদ্দিনের স্ত্রী উনিও এখনো জীবিত আছেন। ওনার বাড়ি ঢাকা, আমরা যে ঢাকা মেইন শহর সেটা না, ঢাকা যে জেলা ঢাকা, সেটা ঢাকা জেলার কয়েকটি থানা রয়েছে, উপজেলা রয়েছে, সেই উপজেলার একটি উপজেলা নবাবগঞ্জ। নবাবগঞ্জে এই ঘটনাটি এখনো মানুষের মুখে মুখে মানে প্রচলিত আছে, মোহাম্মদ তাজউদ্দিন এখনো জীবিত আছেন। তো এটি ছিল ঘটনা। চলে যাচ্ছি ঘটনায়। নমস্কার রাসেল ভাই, আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি একটা ছোট ঘটনা শেয়ার করতে চাই, যদি ভালো লাগে আপনি শোনাবেন। আমি অনেক দিন ধরেই উর্দুতে ফেমে শুনি, লগভগ 8-9 বছর হয়ে গেছে। তো পেশাতে আমি একজন বিএসএফ এ চাকরি করি। আমার নাম নকুল। সাল 2017 অক্টোবরের 14 তারিখ ছিল। সেদিন আমি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, আমার ইন্ডিয়ার সাইডে মিজোরাম বলে এক জায়গা আছে যেখানে বাংলাদেশের বর্ডার লাগে, সেখানে আমি ডিউটি করছিলাম। বর্ডারটা আমার এমন ছিল, সেখানে কোনো তারবন্দি ছিল না, তার কাটা ছিল না। একটা নদী গেছিল, নদীর ওই পার বাংলাদেশ ছিল, নদীর এই পার ইন্ডিয়া ছিল। তো আমরা নৌকাতে নদীর মাঝখানে ডিউটি করতাম। তো সেই রাতে আমি সেকেন্ড শিফটে ডিউটিতে ছিলাম। লগভগ 2-2:30টার সময় আমি ডিউটিতে তেনাত ছিলাম, ওখানে নৌকাতে বসে বসে ডিউটি করছি এবং বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। জ্যোৎস্না রাত ছিল। জ্যোৎস্না রাতে আমি বাংলাদেশের দিকে তাকিয়ে অবজারভেশন করছিলাম। এমন সময় দেখি নদীর ওই পাশ থেকে 2জন মানুষ কাঁধে একটা ঝোলা নিয়ে সে আস্তে আস্তে বাংলাদেশের সাইডের যে নৌকাগুলো আছে সেই নৌকার দিকতে চড়ে আসছে। কেন রাতের বেলা এত দূর থেকে দেখতে পেয়েছি, নদীটা বেশি বড় ছিল না। নদীটা যদি চওড়া হিসাব করা যায়, চওড়াতে খুব জোর হলে ½ কিলোমিটার ছিল। তো আমি নদীর মাঝ বরাবর ছিলাম, সেহেতু নদীর ওই পার পুরো দেখা যাচ্ছিল পূর্ণিমাতে। তো আমি ভেবেছি হয়তো রাতের বেলা আমাদের এই সাইডেও, আমি বাংলারই, কলকাতায় বাড়ি, বাংলাদেশ আমার দেখা আছে, জানা আছে, তো একই রকম লাগে। আমার ওয়েস্ট বেঙ্গল, আমার বাংলাদেশ সব একই রকম। তো আমাদের লাইফস্টাইল, আপনাদের লাইফস্টাইল সবই একই লাগে, একই কালচার আমাদের। তো আমি ভেবেছি হয়তো মাছ ধরার উদ্দেশ্যে তারা এদিকে আসছে, আমাদের দিকে আসছে। তো আমি সেই হিসাবে তাকে দেখেই গেছি নাকি কিছু বলেছি, আর নর্মালি আমার তখনও ভয় লাগেনি। তো আমি এটাই ভেবেছি যে সকালের দিকে, ভোর দিকে যদি তারা মাছ ধরে, মাছ পায়, তো আমি তাদের কাছ থেকে কিছু মাছ কিনেও নিয়ে যাব, কিংবা আমি তাদের কাছ থেকে 1-2 মাছ চাইবো। সেই হিসাবে আমি কিছু বলিনি। সেখান থেকে তারা আমার নৌকার পাশ থেকে মোটামুটি 15 মিটার দূর থেকে তারা নৌকাটা ওভারটেক করলো এবং আমি তাকে জিজ্ঞাসাও করলাম যে মাঝি ভাই, মাছ ধরতে যাচ্ছেন কি? তো তারা কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে তারা
পূর্ব থেকে পশ্চিম দিকে নদীটা প্রবাহিত হচ্ছিল। তো পূর্ব থেকে পশ্চিম দিকে স্রোতের অনুকূলে তারা যাচ্ছিল। তো যেতে 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 তারা আবার ঘুরে স্রোতের প্রতিকূলে যাওয়া শুরু করলো। প্রতিকূলে যখনই যাওয়া শুরু করেছে তখনই আমার সন্দেহ হচ্ছে নদীর স্রোতের বিপরীত সাইডে যখন নৌকাটা চলে তো প্রচুর পরিমাণে নৌকাটার বাধা পড়ে, বৈঠাটা বেশি জোরে বইতে হয় এবং নৌকাটা স্লোলি চলে, আস্তে আস্তে ধীরে ধীরে চলে। তো আমি ভালো করে অবজারভেশন করে দেখলাম নদীর অনুকূলে যেমনভাবে নদীর নৌকাটা চলছিল তার থেকে বেশি দ্বিগুণ স্পিডে প্রতিকূলে চলছিল। তো আমি কিছু বলিনি। এমন সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে বারবার এখান দিয়ে যাওয়া আসা করছো কেন? তারা আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি, শুধু এইটুকু বললো, আমার একটা গোঙানি আওয়াজ এইটুকু আসলো, যা করছিস কর, চুপচাপ থাক। তো আমি চুপচাপ ওখানে দেখে গেলাম। তো বললাম যে একজন মানুষ আমাকে এরকম থ্রেট দিল। তো নৌকার পিছনে আমি যখন যাওয়া শুরু করি তার পিছনে নৌকাটা আমি বইতে বইতে নৌকাটার পিছন করি, কিন্তু নৌকাটা আমি ধরার মতো ক্ষমতা আমার ছিল না, যে পরিমাণে নৌকাটা জোরে যাচ্ছিল। এমন সময় নৌকাটা ঘুরে আমার নৌকার দিকে ধাক্কা মারার জন্য চেষ্টা করেছে। তো ধাক্কা মারতে গেলে নৌকাতে একটা ঝাঁকি লাগে, সেই ভয়ে আমি নৌকাটা ডান দিক থেকে বাঁদিকে, বাঁদিক থেকে ডান দিকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু না, নৌকাটা কাছে আসার সাথে সাথে আমি কোনো কিছু ফিল করতে পারলাম না। নৌকাটার মধ্যে নৌকা চলে গেল না সাইড হয়ে গেল আমি কিছু বুঝতে পারিনি। এক লাফে দুটো মানুষই আমার নৌকার উপরে উঠে দাঁড়ালো। নৌকা যখনই আমার নৌকার উপরে যখনই ওরা লাফিয়ে এসছে তো আমি সঙ্গে সঙ্গে টর্চ মেরেছি। টর্চ মারার সাথে সাথে আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু আমার মনে ছিল না। কঙ্কাল, জানি না কঙ্কাল ছিল কিনা, কঙ্কালের উপর দিয়ে যদি কোনো লোমহর্ষক কোনো জিনিস থাকে আর অনেকটা গরিলার মতো পুরোপুরিভাবে আমার উপরে ধেয়ে আসে। আর আমার যতটুকু মনে ছিল হাতে তাদের দুখানা বড় বড় মানুষের যে মাথার খুলি থাকে, খুলি টাইপের কিছু দিয়ে আমার উপরে আঘাত করার চেষ্টা করেছিল। আমি ওখান থেকে ভয়ে নৌকা থেকে লাফ মারার সাথে সাথে নদীর নৌকাটা এদিক থেকে ওদিক করতে করতে আমি কখন যে নদীর প্রতিকূলে চলে গেছিলাম আমি নিজেই জানি না। তো লাফ মারার সাথে সাথে আমি নিচে মাটি পাই। আমি সাঁতার কাটতে জানতাম, তো সাঁতার কাটার ফলে আমি আস্তে আস্তে কোনো রকম বাংলাদেশ সাইডের নদীর ধারের সাইডে চলে পৌঁছে গেছি, কিন্তু আমাকে কোনো রকম ভাবে নদী থেকে উঠতে দেয়নি। প্রচুর পরিমাণে আমাকে দুইজন মিলে চেপে ধরে নদীর নিচে, জলের নিচে ঠেসে দেওয়ার চেষ্টা করছে। অশরীরী শক্তি কাকে বলে সেদিন আমি ফিল করেছি, অনুভব করেছি যে অশরীরী শক্তি কাকে বলে। একটা মানুষের শরীরে এত শক্তি থাকে না যে পরিমাণে তারা আমার সাথে টর্চারিং করেছে সেই রাতে। তো অনেক কষ্টে আমি কোনো রকম উঠলাম, কোনো রকম উঠে চেঁচাতেও পারছি না, গোঙানোর মতো আওয়াজ হচ্ছে, এত চেষ্টা করছি চেঁচাবো কিন্তু আমার কেউ মনে হচ্ছে গলা চেপে ধরেছে। তো সেদিন আমি অনেক কষ্ট করে কোনো রকম ভাবে সাইডে ওঠার পরে বাংলাদেশের 2-4 লোক দেখতে পেয়ে আমি চেঁচানো শুরু করেছি। তখন লাগভাগ সকাল হয়েই গেছে, 4টে 4:30 বেজেই গেছে। কৃষকরা মাঠে চাষ করার জন্য সাইড দিয়ে জমি ছিল যাচ্ছিল, তারা আমাকে দেখে দৌড়ে এসছে। মানুষগুলো যখন দৌড়ে আসছে আমি সব থেকে বেশি ভয় তখন পেয়েছি। রাতের বেলা প্রথম যখন এই অশরীরী আত্মাগুলোকে আমি দেখেছি তখন সেই মানুষগুলোরই মতো লাগছিল, আর আমার মনের মধ্যে তখন এটাই মনে হচ্ছিল ওরাও অশরীরী আত্মা। তো আমি এত কিছু দেখার পরে আমি কখন অজ্ঞান হয়ে গেছি নিজেই জানি না। সকালবেলা আমার যখন ঘুম ভাঙে তখন আমি নদীর প্রতিকূলে আছি, আপনাদের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ যারা আছে সেই কোনো সিপাহীদের কাছে খবর দেওয়ার পরে তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং সবার শেষে সসম্মানে আমাকে ইন্ডিয়াতে ওয়াপাস করে ফেরত দেয়। তো আমার এই ছোট ঘটনা এতটাও ভয়ানক কিনা ছিল কিনা জানি না, আপনার ভালো লাগলে আপনি শেয়ার করবেন। আর এটা আমার সাথে সত্যি সত্যি ঘটেছে, আর যেটা সত্যি আমি সেটাই আপনাকে শেয়ার করলাম। কে বিশ্বাস করলো না করলো সেটা আমার তো কোনো সমস্যা নেই, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা আমার লাইফের সাথে ঘটেছে, চাই সেটা ভয়ানক হোক কিংবা খারাপ হোক কি ভালো হোক কি কম ভয়ের হোক, বাট যেটা ঘটেছে আমি আপনাকে সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে আপনি শেয়ার করবেন। থ্যাংক ইউ। চলুন শুনে আসি আরো একটি ঘটনা। আবারও আমি আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি রহমান। তবে আজকের ঘটনাটা একটা ভিন্ন আঙ্গিক এবং ভিন্ন পরিবেশে এবং ভিন্ন স্থানে।
এটা অনেক বছর আগের একটা ঘটনা। তখন আমাকে ইউকেতে রেড হিলে আমাকে যেতে হয়েছিল এয়ারক্রাফট সম্পর্কিত কিছু ট্রেনিং এর জন্য। এই রেড হিলটা হচ্ছে সারি অঙ্গরাজ্যের মধ্যেই পড়ে, সারি কাউন্টির মধ্যেই পড়ে। এবং এই রেড হিল থেকে আমার যে জায়গাটা ছিল থাকার জায়গা, ওখান থেকে আমার ট্রেনিং সেন্টারটা বেশ কাছে। ট্রেনিং সেন্টারটা বিগিন হিল এলাকার মধ্যে, ওটা আবার কেন্টের মধ্যে পড়েছে। তো ওখানে আমি ছিলাম একটা স্কটিশ ফ্যামিলির সাথে, কারণ আমার ট্রেনিং সেন্টার থেকে যাতায়াতের জন্য সুবিধা। এরকম একটা সিস্টেম তখন ওখানে ছিল। অনেকে তাদের বাসা খালি থাকতো এবং ভাড়া দিত। তো আমার যে কোম্পানি, সেই কোম্পানি ওভাবে ওরা অ্যারেঞ্জ করে নিয়েছে, আর আমার কোনো অসুবিধা নেই। ওখানে যাওয়ার পরে জায়গাটা দেখে আমার মনে হয়েছিল এটা বোধহয় স্বর্গেরই কোনো একটা অংশ হতে পারে। সবুজ আর সবুজ, বিস্তীর্ণ সবুজ, টিলা, পাহাড়, সবকিছুর চারিদিকে এই সবুজের মধ্যে কত সুন্দর করে ঘিরে থাকা সমস্ত বাড়িগুলো। একটা বাড়ি, তার কিছু দূরে আরেকটা বাড়ি, কাছাকাছি তেমন কেউ নেই। তো ওরকম একটা পরিবেশের মধ্যে আমি তো নিজেকে খুব ভাগ্যবান মনে করছিলাম। তো আমার ছিল সেই স্কটিশ ফ্যামিলি। তো আমি নাম যেহেতু আমি গোপন করতে চাচ্ছি, তো ধরে নিলাম ওর নাম জন, এবং তার ওয়াইফ ছিল, এবং এরা মিডল এজ কাপল। তাদের দুটো মেয়ে ছিল, কিন্তু মেয়ে ডর্মে থাকে ইউনিভার্সিটিতে। সো তাদের বেডরুমগুলো খালি ছিল, তাই সেই বেডরুমগুলো একটা বেডরুমে আমাকে থাকতে দিয়েছে ওরা। তো যাই হোক, আমার বেডরুমের সাথে যে ব্যালকনিতে তো গাছের একেবারে ঝুলে পড়েছে গাছের ডালগুলো, এবং হাত দিয়ে ধরা যায় সুন্দর পাতাগুলো। তো আমি এজন্য আপনাদের কাছে এই বর্ণনা দিচ্ছি, কারণ আসলে এত সুন্দর পরিবেশে আমি আমার কাছে মনে হচ্ছিল আমি কখনো এর আগে কখনো কোথাও থাকিনি। তাই তো আমার ট্রেনিং চলছিল। তো প্রথম এক সপ্তাহ অনেক ব্যস্ত ছিলাম ট্রেনিং এর মধ্যে। তো উইকেন্ড আসলো, আমাদের শনি রবি বন্ধ। সো ভাবলাম কাছাকাছি এখানে যে শহরটা আছে, শহরতলিতে, ওখানে গিয়ে একটু বেরিয়ে আসি, এবং ভালো লাগবে যেহেতু 5 দিন অক্লান্ত পরিশ্রম করেছি। কাছেই 10 থেকে 12 মিনিট হাঁটলেই একটা ছোট্ট রেল স্টেশন ছিল। একটা মফস্বলের রেল স্টেশন দেখতে যেরকম হয় ওরকম শান্ত শিষ্ট সেই রেল স্টেশন, হার্ডলি কাউকে দেখা যায় ওখানে। তো আমি হেঁটে সকালবেলা গেলাম, গিয়ে ট্রেন আসলো। ট্রেন আসে ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা ট্রেন আসে, একটা কি দুটো বগি লাগানো থাকে। অনেক বড় তেমন কোনো ট্রেন না, যেহেতু মফস্বলের মতো এলাকাটা, মানুষজন কম। তো ট্রেনে করে প্রায় 25 মিনিটের মতো লাগলো, আমার মনে আছে, প্রায় আনুমানিক 25 মিনিটের মতো লেগেছিল তখন। তো আমি সিটিতে গেলাম, ওখানে যাওয়ার পরে আমি কেনাকাটা করলাম, সারাদিন ঘুরে বেড়ালাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম, করে তো ভাবলাম যে কেনাকাটা তো হলো, তো এবার ফিরে আসি। ট্রেনে করে যথারীতি আমি ফিরে আসলাম। তখন সন্ধেবেলা হচ্ছে এরকম একটা সময়, শীতকাল ছিল, ঠান্ডা ছিল, আমার জ্যাকেট পরা ছিল, আমার মাফলার ছিল, টুপি ছিল। আমি যখন ট্রেন স্টেশনে আসি, সেখান থেকে অল্প কজন মানুষ মাত্র উঠেছে, কিন্তু আমার স্টেশন আসার আগে তো মোটামুটি সবাই নেমে গেল, বগিতে আমি একা। আমার নিজের ট্রেন স্টেশনের ঠিক আগের স্টেশনে দেখলাম ট্রেনটা যখন থামলো, তখন একটা মেয়ে উঠে আসলো ট্রেনের মধ্যে, এবং মেয়েটার পরনে চোখে লেগে থাকার মতো টকটকে লাল একটা গাউন, তার উপরে কালো রঙের একটা কেমন ফ্রিলস ওলা একটা জ্যাকেটের মতো মেয়েটার পরা, মাথায় চুলগুলো কেমন করে যেন বাঁধা, আর বেশ ডার্ক মেকআপ করা। তো তখনকার সময় ওটা ছিল একটা ফ্যাশন ছিল, এটাকে বলে গথিক ফ্যাশন। এরা সবসময় ডার্ক কালার ইউজ করতো, ব্ল্যাকটা ইউজ করতো বেশি, চোখের চারিদিকে ওরা ট্যাটু করতো, নেল পলিশও হয়তো ব্ল্যাক, ঠোঁটের যে লিপস্টিক ওটাও ব্ল্যাক। সো বিভিন্ন রকমের ওরা রিংস পরতো নাকে, কানে, ঠোঁটে, বিভিন্ন জায়গায়। এই ফ্যাশনটা তখন সারা পৃথিবীতে বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছিল। সো আমি ওই পরিবেশে আসলে তো কারো দিকে সরাসরি তাকানো যায় না, কারণ এটা আসলে শিষ্টাচার বিরোধী। তো যতটুকু দেখার নিমিষের মধ্যে ওটুকু দেখে আমি আমার দৃষ্টি বাইরের দিকে ফেরালাম। আমাদের যখন স্টেশনটা আসলো, আমি নেমে গেলাম, মেয়েটা দেখলাম তাড়াহুড়ো করে আমার আগেই নেমে গেল। একটু ভাবলাম যে ঠান্ডার ভেতরে মেয়েটা তেমন কোনো
ভারী কোনো কাপড় চোপড় পরে নেই, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে হয়তো। ট্রেন থেকে যখন নামার পরে আমি দেখলাম যে একটা মিউজিকের আসলে একটা শব্দ পাচ্ছিলাম আমি তখন। তো দেখি একটু দূরেই গাছগাছালির ভেতরেই ওখানে একটা পুরনো একটা বাড়ির মতো একটা গেট দেওয়া আছে, সেই গেটের ওখানের ওদিক থেকে একটা আসলে মিউজিক আসছিল। আর মিউজিকটা খুব মানে ফেমাস একটা মিউজিক, আমার অনেক ফেভারিট ইগলস ব্যান্ডের ওই ওয়েলকাম টু দি হোটেল ক্যালিফোর্নিয়া যেই সংটা আছে, ওই গানটা ওখান থেকে বাজছিল। আমি একটু দাঁড়িয়ে গেলাম, আমি বললাম যে বাহ, গানটা তাহলে একটু শুনি। তো দেখলাম মেয়েটি ওদিকেই হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, বিকেলে পড়াশোনা তো আমাকে সারা রাত জেগে করতে হবে, কারণ অনেক হোমওয়ার্ক আছে। আমি ভাবলাম যে এই হয়তো ক্যাফে হতে পারে এই এই পরিবেশের মধ্যে। এই ধরনের আসলে আমি দেখেছি, কক্সবাজারও আমাদের আছে সেই গ্রাম্য পরিবেশের ভেতরে ওরা খুব সুন্দর কফি শপ ওরা ভেতরে করে থাকে। সো অনেকটা ওই রকমের। আমিও হাঁটছি, তো মেয়েটা দেখলাম দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। তো আমি যেহেতু একটু দূরে ছিলাম মেয়েটার, তো আমি যখন ওখানে এসে পৌঁছালাম দরজা ঠেলে, আমি ভাবছিলাম যে বাহ, অনেক সুন্দর পরিবেশ হবে। আমি যখন দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। আমি যা এতক্ষণ ভেবে এসছি এর ধারে কাছে আমার চিন্তা ভাবনা নেই। ওটা আসলে একটা ভেঙে পড়া একটা বাড়ির মতো। ওখানের ভিতরে কিছু আগে হয়তো কোনো এক সময় কোনো রেস্টুরেন্ট ছিল, আগাছোড়া সমস্ত টেবিল এবং অনেক জায়গায় মাকড়সার জাল টাল এখনো আমি দেখতে পাচ্ছি এই সন্ধ্যাবেলার এই সময়টায়। এবং একটা দুটো চেয়ার টেবিল আছে পুরনো, এবং দেখলাম ওই মেয়েটা পেছন ফিরে ওই দিক হয়ে ওখানে বসে আছে একা, ওখানে কেউ নেই। আমার কেন যেন ওই মুহূর্তে সমস্ত শরীরটা ভারী হয়ে আসলো, আমার গায়ের চামড়া মনে হলো অনেক ঠিক হয়ে গেছে, মানে আমার কোন ফিলিংস কাজ করছিল না। আর ভাবছিলাম এটা কি এই এক মুহূর্ত আগে আমি শুনলাম যে সেই ইগলসের গানটা হচ্ছিল, কিন্তু এখন কোনো গান নেই, এটা কোন জায়গায় আমি আসলাম। তারপর এটা ভাবছি, তখন মেয়েটা আস্তে করে ঘাট ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি যখন মেয়েটার সেই ফ্যাকাশে মুখটা দেখতে পেলাম, আমার মনে হচ্ছিল না যে এটা আসলে কোনো মানে জীবিত কোনো মানুষের কোনো মুখ, একটা নারীর মুখ, কিন্তু কেমন ফ্যাকাশে আর অদ্ভুত সেই গতিক তার মেকআপ করা। মনের সমস্ত শক্তি দিয়ে আমি নিজেকে বললাম যে এখান থেকে এই মুহূর্তে ভেগে যাও। আমি ঘুরলাম কিভাবে যে আমি স্টেশনের ওদিকটা আসলাম এবং বাসা পর্যন্ত এসে পৌঁছালাম এই গাছগাছালির ভেতর দিয়ে, আমার কোনো কিছু এই মুহূর্তে আর খেয়াল নেই। এসে সরাসরি নিজের বেডরুমে কাপড় চোপড় যা কেনাকাটা হয়েছিল রেখে শাওয়ারের জন্য গেলাম, গরম শাওয়ার নিলাম। তারপর আমি যখন পাজামা পরে আর স্ল্যাক্স আর আমার সমস্ত যেটা পরে আমি আসলে ঘুমোতে যাই, একবারে ওই ড্রেসটা আমি পরে ফেলেছিলাম, কারণ স্টাডি করে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে যাব। তখন দেখি নিচ থেকে ওই জনের ওয়াইফ আমাকে বলল যে তোমার জন্য একটা চকলেট কেক ফ্রিজে রাখা আছে, তুমি গিয়ে একটু খেয়ে নিও। তা আমি নিচে নেমে ফ্রিজ খুলে দেখলাম যে হ্যাঁ, সুন্দর একটা চকলেট কেক রাখা। সো আমি ওটা বের করলাম আর ভাবলাম যে একটু কফি এখানে বানাই, তারপর আমি পড়াশোনা করতে পারবো। কিন্তু মাথার মধ্যে আমার কিন্তু ঘুরছিল এবং ভেবে পাচ্ছিলাম না আসলে কি দেখলাম, কি হয়ে গেল। তা আমি কফি বানাতে বানাতে এমন সময় দেখি জনের ওয়াইফ এসে কিচেনে ঢুকে বললো যে তুমি সারাদিন বাইরে ছিলে, আমার তো মেয়ে এসছিল, আমার বড় মেয়েটা এসছিল, ও ডর্ম থেকে কিছু ফ্রেন্ড নিয়ে এসছিল, অনেক হইচই করলো, তারপর চলে গেল, ওরাই কেকটা আসলে নিয়ে এসছিল। সো আমি বললাম যে তোমার আরেক মেয়ে কোথায়? তো দেখি জনের ওয়াইফ চুপ করে আছে, কিছু বলছে না। তো আমার দিকে আমাকে বললো তাকিয়ে যে ওই যে ফ্রিজের উপরে দেখেছো অনেকগুলো ছবি আছে, ওখানে আমার দু মেয়ের ছবি ওই যে দেখো কর্নারে লাগানো আছে। তো আমি ছবিটার দিকে তাকিয়ে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে মেয়েটাকে আমি এই একটু আগে দেখলাম সেই ভৌতিক পরিবেশে, ওখানে আরেকটা মেয়ে। আমি ওকে বললাম এটা তোমার মেয়ে? এই এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এক্স্যাক্টলি সেম রেডের যে কালারের যে গাউন, ওই গাউন পরা আর ওরকম ড্রেস আপ করা। বললো যে হ্যাঁ ওটা আমার মেয়ে। কেন? আমি বললাম ও কোথায়? বললো তো 1 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, যাই হোক ওটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, অ্যান্ড শি ইজ মিসিং ফর এভার। আমি আর আমার মুখ দিয়ে আমার কোনো কথা বেরোচ্ছিল না, কোনো ভাষা আমার মুখ দিয়ে আমি যে ওকে বলবো যে আমি কাকে দেখলাম একটু আগে, কি দেখে আসলাম, এটা যে ওর সাথে শেয়ার করব, এটা আমার আর মুখ দিয়ে বেরোচ্ছিল না এই কথাগুলো। সো এটাই ছিল আজকের
আমার আরেকটি ঘটনা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আফনান আপনাদের সামনে বরাবরের মতো এবারও একটি চমৎকার স্টোরি নিয়ে হাজির হয়েছি। আমি সাধারণত আমার যে জেলা রাজবাড়ী জেলা কেন্দ্রিক ঘটনাগুলো বলতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার জেলায় মানে অনেক লোমহর্ষক অনেক ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলো সংগ্রহ করে বলতে আমার একটু বেশি ভালো লাগে অন্য জায়গার থেকে আর কি। অন্য জায়গাগুলোও বলি, রাজবাড়িটা একটু বেশি বলি, এই জন্য আমার অনেক গল্প আপনারা বিশেষ করে রাজবাড়ি কেন্দ্রিক গল্পটা একটু বেশি শুনে থাকবেন। তো আজকে যে ঘটনাটি আমি শেয়ার করবো, ঘটনাটির সময় ছিল 2010 সাল এবং রাজবাড়ী সদর উপজেলার মধ্যেই পৌরসভার এবং যে পৌরসভাটি রয়েছে পৌরসভার একদম মানে পৌরসভার এরিয়ার একদম পাশে একটি গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে রামচন্দ্রপুর। এই রামচন্দ্রপুরে খবিরউদ্দিন নামক একজন মানে দরিদ্র মানুষের বসবাস আছে। ওনার ঘটনাটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। খবিরউদ্দিন উনি খুব গরিব মানুষ ছিলেন। ওনার নিজের আসলে ওরকম কোনো জায়গা ছিল না। উনি পরের খেতে বর্গার কাজ করতেন এবং ওনার একটি মানে বেশ বড়সড় সুন্দর একটি গরু ছিল। ওই গরু থেকে যেই দুধ উনি পেতেন সেই দুধ বিভিন্ন বাসায় গিয়ে উনি বিক্রি করতেন এবং খাঁটি দুধ বিক্রেতা হিসাবে ওনার বেশ সুনাম ছিল তখন। তো উনি সাধারণত সকালে যে কাজটি করতেন, সকালে উনি মাঠে গরুটা বেঁধে দিতেন এবং সন্ধ্যা রাখতে উনি গরুটি নিয়ে আসতেন। এটি ওনার প্রতিদিনের কাজ ছিল। আর মধ্যবর্তী এই সময় উনি বিভিন্ন কারো খেতে বর্গা চাষি হিসাবে কাজ করতেন। একদিন উনি সকালে মানে গরুটি বাঁধেন মাঠে বাঁধার পর উনি দুপুরের মধ্যে কাজ শেষ করে ওনার রাজবাড়ী বাজারে একটু কাজ ছিল। তো ওই কাজ হঠাৎ করে কাজ পড়ে যায়, যার কারণে ওনার বাসার থেকে আর কি উনি বলে যাননি, যে ওনার ছেলে যে ছিল তাকেও বলে যান বা ওনার স্ত্রীকে বলে যেতে পারেননি যে উনি বাজারে যাচ্ছে, যদি একটু দেরি হয় ওনার ছেলে যেন মাঠ থেকে গরুটি নিয়ে আসে। এখন উনি বাজারে যখন যান ওই সময় বেশ কিছু কারণে ওনার অনেক দেরি হয়ে যায়। আর ওনার তো মোবাইল ছিল না, মোবাইল ফোন না থাকার কারণে ওনার নিজের মোবাইল ফোন নাই, বাসার কারো মোবাইল ফোন নাই, যার কারণে কাউকে ফোন করে বলতেও পারছেন না যে ওনার আসতে দেরি হবে। ওনার ছেলেকে যে বলবেন যে গরুটা যেন সে মাঠ থেকে নিয়ে, সেটা উনি বলতে পারছিলেন না। এদিকে ওনার যে ছেলে, সে চিন্তা করছে যে প্রতিদিন তো বাবা নিয়ে আসে, তো হয়তো সেও নিয়ে আসবে। আর ওনার ছেলেও ওই দিন একটু পাশের একটি গ্রামে ক্রিকেট খেলতে যায়। ক্রিকেট খেলতে গেলে ওই দিনও তার খেলা শেষ করে মানে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে দিতে বাড়িতে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। তো এখন যেহেতু উনি খবিরউদ্দিন কাউকে বলেও যান নাই যে আসতে দেরি হবে, তো এদিকে ওনার ছেলেও বাড়িতে নাই। এখন ওনার স্ত্রী গরুটাকে যে আনতে যাবে এই সাহসও পাচ্ছিলেন না, যে বাসায় তারা যদি আবার বাসা ফাঁকা করে যাব, তারা যদি আবার গরুটা নিয়ে আসে, এই জন্য উনি স্বামী এবং সন্তানের অপেক্ষা করছিলেন। এদিকে বাজারে বেশ কিছু ওনার কাজ সারতে রাত প্রায় 12:30 বেজে যায়। কিন্তু রাত 9টা 9:30টার মধ্যে ওনার ছেলে আবার বাড়িতে চলে আসার পরে খবিরউদ্দিনের স্ত্রী তার ছেলেকে বলছে যে তোমার বাবা তো এখনো আসেনি, ওদিকে মাঠেও তো গরুটা আনা হয়নি। তখন ওনার ছেলে বলছিলেন যে বাবা তো হয়তো এখনই চলে আসতে পারে, তো একটু দেখি যদি দেরি হয় তাহলে আমি গরুটি নিয়ে আসবো। তখন এর মধ্যে কি হয়, যখন খবিরউদ্দিনের আসতে অনেক দেরি হচ্ছিল, তখন রাত 10:30টার দিকে খবিরউদ্দিনের ছেলে সে গরুটি মাঠে আনতে যায়। তো অদ্ভুত ব্যাপার হলো, সে এই গরুটি মাঠে আনতে আসা যাওয়া আসলে কখনোই 30 মিনিটসের উপরে লাগার কথা না, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, খবিরউদ্দিনের ছেলে গরু নিয়ে বাসায় ফিরছে না। এদিকে খবিরউদ্দিন রাত প্রায় 12:30টার দিকে যখন বাসায় এসে এই ঘটনা শোনে যে তার ছেলেও গরু আনতে গিয়েছে অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা আগে গিয়েছে বা 2 ঘন্টা আগে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না। তখন খবিরউদ্দিন চিন্তা করে কি ব্যাপার, কি হলো, কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। তখন খবিরউদ্দিন
উনি নিজেও হাতে একটি কুপি নিয়ে, যেটাকে আমরা ল্যাম্প বলি বা কুপি বলি, যেটা মানে হারিকেন না, আপনারা দেখেছেন যে আলোটা উন্মুক্তভাবে জ্বলে আর কি, হালকা বাতাসে কিন্তু নিভে যেতে পারে সেটা। তো যেহেতু ওনার টর্চ লাইট ছিল না, খুব গরিব মানুষ ছিলেন আর কি, তো উনি এই একটা কুপি নিয়ে বের হন ওই মাঠের দিকে যেখানে গরুটি উনি বেঁধে গিয়ে রেখে গেছিলেন। তিনি যখন মাঠে যান, যাওয়ার পরে উনি কোথাও গরু দেখতে পান না, উনি কোথাও গরু দেখতে পান না। তো কোথায় গেল? তাহলে এমন হতে পারে যে গরুটি মাঠ থেকে ছুটে পালিয়েছে বা অন্য কোথাও চলে গেছে, এমন হতে পারে, অনেক সময় এরকম হয়। তো উনি ওই হাতে কুপি নিয়ে বিভিন্ন জায়গায় উনি গরু খোঁজার জন্য চেষ্টা করতে থাকেন, আশেপাশের বিভিন্ন জায়গায়, এবং কয়েকটা বাড়ি থেকে লোকজনদেরকে ডেকেও তোলেন যে তারা গরুটি দেখেছে কিনা। তখন তারা বলে যে না, ওনারা গরুটি সন্ধ্যা পর্যন্ত মাঠেই দেখেছিলেন, তারপর আর ওনারা খেয়াল করেননি। কবিরউদ্দিন চিন্তায় পড়ে যায়, যেহেতু ওনার উপার্জনের বড় একটা মাধ্যম ছিলেন এই গরু এবং এই গরুর থেকে প্রাপ্ত দুধ এবং দুধ বিক্রিত অর্থ। তো উনি গরু খোঁজার জন্য হন্যে হয়ে ছুটতে থাকেন। এদিকে ওনার ছেলে কোথায় গরু খুঁজছে এটা উনি মানে বুঝতে পারছেন না যে ছেলে আবার কোন দিকে গিয়েছে। তো চিন্তা করেন ছেলে ও তো হয়তো বা খুঁজে বা যেভাবেই হোক বাড়িতে ফিরে আসবে। তো উনি নিজ দায়িত্বে একটু খুঁজতে থাকেন। তো খুঁজতে খুঁজতে উনি একটি জায়গায় চলে আসেন, এই জায়গার নাম হচ্ছে লোকোশেড। তো আমি কিন্তু এর আগে অনেকবার যে গল্পগুলি শেয়ার করেছিলাম, তো তার মধ্যে বেশ কিছু গল্প কিন্তু রাজবাড়ী জেলার এই লোকোশেড কেন্দ্রিক ছিল। এটা খুবই হন্টেড একটা জায়গা এবং অনেক ঘটনা এই লোকোশেড কেন্দ্রিক রয়েছে। আমি আগেও শেয়ার করেছি, আজকের ঘটনাটি অনেকটা সেই কেন্দ্রিক এবং ভবিষ্যতে আরও ইনশাল্লাহ লোকোশেড কেন্দ্রিক ঘটনা আমি উপহার দিতে পারবো আপনাদেরকে, আশা করি ইনশাল্লাহ। তো উনি লোকোশেডের দিকে যেতে থাকেন। যেতে 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 লোকোশেডের, এটা তো একটা সময় মানে রেলের ইঞ্জিন মেরামত, বিভিন্ন বগি মেরামতের জন্য ব্যবহৃত হতো। এখন অবশ্য সেই কাজটি এখন হয় না, কিন্তু রেলের এই বিশাল জায়গা এটি পড়ে আছে এখনো। ওখানে উনি যখন মানে মেইন রেল লাইনটা ওখান থেকে পার হয়ে ওই পাশে চলে যান, অপর পাশে চলে যান, সেখানে যাওয়ার পর ওখানে বিশাল একটা মাঠ রয়েছে, লোকোশেডের বিশাল একটা মাঠ রয়েছে। তো সেখানে উনি গিয়ে ওনার ওই গরুটি দেখতে পান। উনি দেখেন যে ওই গরুটি ওখানে ঘাস খাচ্ছে। তখন উনি স্বাভাবিকভাবে গরুটির কাছে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু খেয়াল করেন যে প্রথম দিকে অবশ্য উনি বুঝতে পারেননি, কারণ গরু পেয়ে গেছেন এই আনন্দে আসলে বেশ কিছু বিষয় উনি লক্ষ্য করতে পারেননি। যখনই গরুটি উনি ধরতে গিয়েছেন, দেখেন গরুটি ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। তখন উনি বারবার গরুটি ধরার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই গরুটি ধরতে পারছিলেন না উনি। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে আসলে ওনার যে গরুটি ছিল দেখতে হুবহুই সেটাই এটা, কিন্তু ওনার গরুর থেকে আকারে প্রায় দ্বিগুণ আকৃতির একটি গরু। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার গরু এত বড় মানে এত স্বাস্থ্যবান কিভাবে হলো। তো উনি চিন্তা করেন রাতের বেলা হয়তো বা আমি চোখে ভুল দেখছি কিনা, এরকমও হতে পারে, উনি এই চিন্তা করছিলেন। তো উনি গরুর পিছনে ছুটতে থাকতেন, কিন্তু গরুকে উনি কিছুতেই ধরতে পারছিলেন না। একটা সময় উনি খেয়াল করলেন যে ওই মাঠের চারদিকে অনেকগুলো ঠিক একই রকমের গরু মাঠের চতুর্দিকে চলে আসছে এবং আস্তে আস্তে এই কবিরউদ্দিনকে ঘিরে ফেলছে এবং তাকে আঘাত করার জন্য, বিশেষ করে কবিরউদ্দিনকে আঘাত করার জন্য চতুর্দিক থেকে এগিয়ে আসছে। তখন কবিরউদ্দিন বুঝতে পারেন যে আসলে উনি একটি বিশাল বিপদে পড়ে গেছেন, যে এই গরুটা আসলে কোনো স্বাভাবিক গরু না, নিশ্চয়ই এটা প্যারানরমাল কিছু। তখন উনি এই মুহূর্তে চতুর্দিকে এরকম মানে বড় বড় আকৃতির গরু, একই রকম চেহারার গরু। তো উনি এখন কি করবেন? উনি চিন্তা করলেন যে এইবার হয়তো ওনার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার মধ্যে উনি সাহস সঞ্চয় করে উনি জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। সৌভাগ্যক্রমে সূরা ইয়াসিনটা ওনার মুখস্থ ছিল। জোরে জোরে সূরা ইয়াসিন পড়া শুরু করেন। তো উনি খেয়াল করলেন যে সূরা ইয়াসিন উনি যত জোরে পড়ছেন, গরুগুলো তত ওনার থেকে তত বেশি দূরে সরে চলে যাচ্ছে। এজন্য উনি আরো জোরে পড়া শুরু করেন এবং পড়তে পড়তে উনি যে কাজটি করেন, উনি ওনার বাড়ির দিকে দৌড়তেন এবং জোরে জোরে পড়ছিলেন এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখতে পারেন যে ওই গরুগুলো ওনার পেছনে দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু ওনার কাছে আসতে পারছে না। বেশ একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আগাচ্ছে।
এভাবে উনি দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে এসে উনি ওনার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। এবং আরেকটা মজার বিষয়, যে বাড়িতে এসে দেখেন ওনার যে গরুটি যেটি মানে মাঠে উনি বেঁধে রেখে এসেছিলেন, সেটি একাই আবার বাড়িতে চলে আসছে। তো সেটিকে উনি গোয়ালে মানে বেঁধে রাখেন। এবং উনি জিজ্ঞেস করেন ওনার ছেলে কোথায়। উনি প্রথমে গরু দেখে মনে করেছিলেন যে ওনার ছেলে হয়তো খুঁজে নিয়ে আসছে। তখন ওনার স্ত্রী বলেন যে ওনার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, সেও গরু খুঁজতে গিয়ে এখনো আসেনি। তখন কবির উদ্দিন চিন্তা করেন, তাহলে আমার ছেলে আবার বিপদে পড়ে নাই তো কোনো। এই চিন্তা ওনার মনের মধ্যে খুব দোলা দিতে থাকে। এখন সন্তানের বিপদ হতে পারে এই চিন্তা করে উনি মাত্র যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে উঠে এসেছেন, তো সেই কথা চিন্তা না করে উনি নিজেই বের হয়ে যান। বের হয়ে ওনার ছেলেকে এবার উনি খুঁজতে থাকেন। ওনার স্ত্রীও সাথে আসতে চাইলে উনি নিষেধ করেন যে না, তুমি বাড়িতে থাকো। এবং উনি একাই বের হন। কবির উদ্দিন একাই বের হয়ে ওনার ছেলেকে খুঁজছেন এবং চিৎকার করে করে তাকে ডাকছেনও। তো হঠাৎ উনি আবার ওই লোকোশেডের দিকে খেয়াল করেন যে ওই লোকোশেডের দিকে আবার আমার ছেলে যায় নাই তো। তো লোকোশেডের দিকে উনি সামান্য একটু এগিয়েই দেখেন যে দূরে কোনো একটা ছায়ামূর্তির মতো কেউ হেঁটে হেঁটে লোকোশেডের দিকে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি যে কাজটি করেন সেটা হলো ওনার ছেলেকে ডাকতে থাকেন। কিন্তু ওনার ছেলে কোনো উত্তর দিচ্ছে না। উনি বুঝতে পারেন এটাই তার ছেলে, কারণ যেই পোশাক ওনার ছেলে যে শার্টটা পরে সেটা উনি দূর থেকে আবসা চাঁদের আলোতে বুঝতে পারছিলেন যে এটি ওনার ছেলে। কিন্তু উনি খেয়াল করছিলেন ওনার ছেলে কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা লোকোশেডের ওই মাঠটার দিকেই যাচ্ছেন যেখানে উনি কিছুক্ষণ আগে ভয়ঙ্কর একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল। তো উনি দৌড়ে ওনার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করেন। তো কাছে গিয়ে অনেক কষ্ট করে ওনার ছেলের কাছে যান। অদ্ভুত ব্যাপার, উনি যতই দৌড়ানোর চেষ্টা করছিলেন ওনার ছেলের কাছে যাওয়ার জন্য, ওনার মনে হচ্ছিল যে ওনার পাটা চলছে না অতটা, ওনার পাটা আটকে যাচ্ছে, জড়তা হয়ে যাচ্ছে ওনার পায়ে। তারপরেও উনি দোয়া কালাম পড়তে থাকেন এবং দৌড়ানোর চেষ্টা করতে থাকেন। এবং একটা সময় গিয়ে ওনার ছেলের কাছে গিয়ে ডাক দেন, তারপরেও ওনার ছেলে ওনার ডাক শুনতে পাচ্ছিল না। তারপর কাছে গিয়ে যখন ছেলের গায়ে হাত দিয়েছেন, তখন তার ছেলের জ্ঞান ফিরে আসে। তখন কবির উদ্দিন বলে, এই তুমি কোথায় যাচ্ছিলা? তখন ওর ছেলে বলে যে আমি তো নিজেও বুঝতে পারছিলাম না আমি কোথায় যাচ্ছিলাম। আমি একটু গরু খুঁজতে খুঁজতে তো এই দিকে চলে আসছি, অনেকক্ষণ ধরে খুঁজছি, আশেপাশের কয়েকটা জায়গায় আমি খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছিলাম না। তারপরে মনে করলাম যে লোকোশেডে এই দিকে কি আছে কিনা, কিন্তু এদিকে কিছুক্ষণ আসার পরে কি হয়েছে আমি আর বলতে পারি না, যে আমি কোথায় যাচ্ছিলাম কি হয়েছিলাম কিচ্ছু বলতে পারি না। এই যে এখন বাবা তোমাকে দেখছি। তখন ওনার ছেলেকে আবার উনি বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ওনার ছেলের প্রচন্ড জ্বর আসে। এরপরে তারপরে স্বাভাবিকভাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তো এটি ছিল ঘটনা। তো এরকম ঘটনা লোকোশেড কেন্দ্রিক মানে অনেক ঘটে থাকে। আবার ইনশাল্লাহ কোনো একটি এপিসোডে আমি কোনো এক সময় লোকোশেডের আরো কোনো লোমহর্ষক কোনো ঘটনা আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। রাসেল ভাইকে এবং সকল মানে ভূত.com এর সকল শ্রোতাদেরকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। নমস্কার রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমরা জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন, সবসময় ভালো থাকবেন এই আশাই করছি। অনেকদিন ধরেই আমার মামার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনার কাছে পাঠাবো করেও পাঠানো হচ্ছিল, কিন্তু এই হোম কোয়ারেন্টাইনের দিনে আসলে সুযোগটা পেয়ে গেলাম, তাই রেকর্ড করে আপনাকে পাঠিয়ে দিলাম। যদি সম্ভব হয়, যদি ঘটনাটি শোনানোর যোগ্য বলে মনে হয়, তাহলে শ্রোতাদের শোনাবেন। যদি না শোনান তাতেও কোনো সমস্যা নেই। ঘটনাটি আমি যখন শুনি তখন আমি 8 কি 9-এ পড়ি, এবং ঘটনাটি আমি শুনেছি আমার ঠাকুমার কাছ থেকে, মানে আমার যে মামার মায়ের কাছ থেকে। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার মামা চট্টগ্রামে একটি ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং কোম্পানি, বিশেষ কারণে আমি সেই কোম্পানিটির নাম উল্লেখ করছি না এবং আমার মামার নাম উল্লেখ করছি না। তো ঘটনাটি হচ্ছে এমন, প্রায় সময় আমার মামা
চট্টগ্রাম থেকে ঢাকায় যায় ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এর কাজ করার জন্য। তো তার কাজটি ছিল হচ্ছে মালামাল ট্রান্সফার করে দেওয়া, মানে চট্টগ্রাম থেকে ঢাকায় নাইটে এবং ডেতে প্রায় সময় ওনারা যেতেন মালামাল ট্রান্সফার করার জন্য। তো মামা অনেক অনেস্ট একজন ব্যক্তি ছিলেন, যে কারণে গিয়ে কোম্পানির অনেক ইম্পর্টেন্স কাজ ওনাকে করতে হতো। তো ঘটনাটি বলার আগে আমি একটি কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আমার মামার প্রায় সময় অস্বাভাবিক রকমের পেটে ব্যথা হতো, খুবই অস্বাভাবিক রকমের। অনেক মানে এই ব্যাপারটা হঠাৎ করে হয়ে যেত। ধরেন মামা কাজ করতেছে অফিসে বসে, হঠাৎ করে এমন টাইপের পেটে ব্যথা হতো যেটা উনি কখন কল্পনা করেন নাই। খুবই কঠিন রকমের পেটে ব্যথা, যে পেটে ব্যথা হলে মামা প্রায় সেন্সলেস মতো অবস্থা হয়ে যেত, একদম বেহুশ হয়ে যেত যখন সেটা হতো। তো অনেক ডাক্তার, কবিরাজ, বৈদ্য দেখানো হয়েছে, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয় নাই। তো ঘটনাটা যখন ঘটে তখন মামা একদিন চট্টগ্রাম থেকে ঢাকায় যায় মালামাল ট্রান্সফার করার জন্য। গেল, কাজ শেষ করলো, কোনো একটা কারণে সে অফিসে ট্রান্সপোর্ট করে আসতে পারে নাই। তার ঢাকায় তার একটা বন্ধুর বাসায় যেতে হয়, বন্ধু নিমন্ত্রণ করে নিয়ে যায় ওনাকে। তো উনি অফিসের যে ট্রান্সপোর্ট সেই কার্গো পাঠিয়ে দেন, উনি আর ওটাতে করে আসেন না। তো পরবর্তীতে উনি ওনার বন্ধুর বাসায় যান এবং সেখানে রাত্রি যাপন করেন। কিন্তু রাত্রি যাপন যখন করেন তার পরের দিন উনি ঢাকার একটি বাস স্টেশনে যান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, মানে বাড়িতে আসার জন্য। কিন্তু উনি যখন যান তখন ওই মুহূর্তের জন্য কোনো গাড়ি ছিল না। যে গাড়িটা ছিল সেটা হচ্ছে 1 ঘন্টা পরে ছিল। তো মামা যথারীতি সেই সিট ফিল আপ করলো। এখন এতটা সময় কি করবে, তাই উনি কাউন্টারে বসেছিলেন। হঠাৎ করে উনি ফিল করলেন যে ওনার সেই যে তীব্র পেটে ব্যথা, সেটা উনি অনেক বেশি রকমের পেটে ব্যথা, উনি অনেক চেষ্টা করে সেটাকে কমাতে পারে নাই। আর ওই ঢাকায় এরকম কোনো ওই বন্ধুটি ছাড়া এরকম কোনো আত্মীয় স্বজনও নাই যাকে ফোন করে ইমিডিয়েট সাহায্য নিবে। বন্ধুকে কল করছে, বন্ধু অনেক ব্যস্ত ছিল। তো মামা বসেছিল, কোনো রকমে কষ্ট করে বসেছিল, কিন্তু ব্যথাটি এমন অবস্থা হয় যে উনি প্রায় সেন্সলেস অবস্থা হয়ে যান, বেহুশি হয়ে যান, কিন্তু একটু একটু তার চেতনাটা ছিল। তো যখন উনি সেন্সলেস মতো অবস্থা হয়ে যান তখন উনি ফিল করেন, উনি দেখতে পান যে একটি বৃদ্ধা মহিলা তার কাছে আসেন, মামার কাছে আসেন, এসে মামার পাশে বসেন, মামার মাথায় হাত বুলিয়ে দেন এবং মামাকে জিজ্ঞেস করেন যে মামা, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? এই ধরনের কিছু কথাবার্তা বলতেছিল। বৃদ্ধার আঞ্চলিকতা বোঝাই যায়, বৃদ্ধা যে কোনো একটি জায়গার আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন উনি। মামা সেটা ফিল করেন, মামা সেটা বুঝতে পারেন। এখন মামা কোনো রকমের জবাব দেন, অনেক বেশি কষ্ট হচ্ছে। এখন কথা বলে রাখি, মামা প্রচুর পানি পান করতেন, ওনার ব্যাগের মধ্যে পানির বোতল ছিল। তখন বৃদ্ধা একটা কাজ করলেন, সেই পানির বোতল থেকে কিছু পানি হাতের মধ্যে নিয়ে সেখানে মন্ত্র টাইপের কিছু একটা পড়লেন, মন্ত্র যেরকম পড়ে করে পড়ে সেই পানিটা মামাকে খাইয়ে দিলেন হাতে করে নিয়ে। তারপরে বলেন তুমি শুয়ে থাকো, এরকম কিছু একটা বলেন। কিন্তু বলার পরে উনি সেখান থেকে চলে যান, ওই বৃদ্ধা সেখান থেকে চলে যান। এখন উনি যে চলে যাচ্ছিলেন সেটা কিন্তু মামা দেখতে পায়। দেখার পরে মামা বেহুশ হয়ে যায়, ওনারা কিছুই মনে থাকে না। মানুষের পিতা ঘুমটা ভাঙে, দেখতে পান যে সে বৃদ্ধার কোথাও নাই, এবং ওনাকে যে পানি খাওয়ানো হয়েছিল সেটার প্রমাণ হচ্ছে মামা কিন্তু বাস কাউন্টারে বসার আগে পানি, যতটুকু মনে করে উনি এখান থেকে আর কোনো পানি খান নাই। কিন্তু পানিটা যে কিছুটা খরচ হয়েছে সেটার প্রমাণ কিন্তু ওই খালি বোতলটা দেখলেই বোঝা যায়। তো রাসেল ভাই, যে ঘটনাটা বলতেছিলাম, যে ওই ঘটনাটির পর মামার যে তীব্র পেটে ব্যথা সেটা আকস্মিকভাবে চলে যায়।
কেন বলি, কারণ আগে যখন এই পেটে ব্যথাটা হতো তখন উনি প্রায় সময় ফিল করতেন যে মানে ওনার যখন সেন্সলেস থেকে ওনার জ্ঞান ফিরতো তখন কিন্তু ওনার যেই কিছুটা ব্যথা উনি ফিল করতেন, কিন্তু সেই দিনের পর থেকে ওনার ওই ব্যথাটা আর নাই, মানে একদমই টোটালি চলে গেছে আকস্মিকভাবে। কিভাবে হলো সেটা কেউ জানে না। এবং ওই বৃদ্ধাকেও উনি অনেক খুঁজছেন, এরপর যখন গেছে ওই স্টেশনের পাশাপাশি অনেক দেখছিল, কিন্তু তখন আর খুঁজে পান নাই আর। তো মানুষের লাইফে এমন অনেক কিছুই ঘটে যেগুলোর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আমাদের কাছে থাকে না। এমন অনেক কিছুই পৃথিবীতে ঘটে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেননি। কে ছিলেন এই বৃদ্ধা, কি তার পরিচয়, কিছুই জানেন না মামা, কিন্তু ওই বৃদ্ধাটি যেন মামার জীবনে একটা আশীর্বাদ হয়ে এসেছিলেন। এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। আমি একাধিকবার নিশ্চিত হওয়ার জন্য আমার সেই মামাকে জিজ্ঞাসা করি। যদি কখনো সম্ভব হয় তাহলে আমি আমার সেই মামাকে নিয়ে আপনাদের স্টুডিওতে আসবো। আমি সরাসরি আমাদের প্রথম অডিও ক্লিপে চলে যাচ্ছি, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি। আমার নাম হচ্ছে রবিন। তো আমি 3টা ঘটনা বলবো, ছোট ছোট 3টা। প্রথম ঘটনা হচ্ছে এটা কমসে কম 2001 সালে। তো ওই সময় আপনার সকল কারেন্ট একসাথে যাইতো, এখন যেরকম আলাদা আলাদাভাবে যায় তখন সব কারেন্ট একসাথে যাইতো। তো আমার বড় ভাই চাকরি করতো, একটা ডিশের দোকানে চাকরি করতো সে। শুক্রবারে তাদের কালেকশন থাকে, টাকা কালেকশন করতে হয়, সবসময় থাকে কিন্তু শুক্রবারে একটু বেশি থাকে। এখন তার সকালে তাড়াতাড়ি অফিসে যাইতে হবে, এই জন্য সে তাড়াতাড়ি রাতে খাওয়া দাওয়া করে শোয়ার জন্য আর কি রেডি হয়। তো খাওয়া দাওয়া করে তার একটা বাজে অভ্যাস ছিল, সেটা হলো যেখানে সেখানে হাত ধোয়া, যেমন গাছের টপের মধ্যে হাত ধোয়া, হয়তো বা যে কোনো জায়গায় আর কি হাত ধুয়ে ফেলতো। আমার বাজে একটা অভ্যাস ছিল। তো আমাদের ছিল কোয়ার্টার বাসা, তো কোয়ার্টার বাসার পাশেই সাথে আপনার যেরকম জানলা লাগানো থাকে তার পাশে ড্রেন, গুলি ড্রেন যেগুলো থাকে সেগুলা। তো ও কি করছে, ওই জানলার ভিতরে হাত ঢুকায়া আপনার ড্রেনের মধ্যে হাত ধুইছে, ঠিক আছে, পানি দিয়ে হাত ধুইছে। তো হাত ধোয়ার পরে সে আর শব্দ করেনি। এমন একটা মানুষ কোনো জায়গায় পানি ফেললে কাশি দিয়ে বা একটু শব্দ করে তারপর পানি ফেলতে হয়, হাত দিতে হয়, সে আর কি কোনো রকম শব্দ করেনি। তো তার হাত ধোয়ার আধা ঘন্টা কি ঘন্টাখানিক পরে আপনার নুপুরের আওয়াজ শুরু। এত বিকট শব্দ, এত আওয়াজ নুপুরের, যেটা আমাদের বাসার সবাই শুনতে পাইতেছে। হ্যাঁ, সবাই শুনতে পাইতেছে। আর তখন বাজে কটা, বেশি হবে না, রাত্রে 10:30 কি 11 এরকম হবে। তো এক তো কারেন্ট নেই, হারিকেন জ্বলতেছে, তো সবাই একটা ভয়ের মধ্যে আছে, কি একটা অবস্থা। তো যাই হোক, কারেন্ট আসলো। তো উপরে শব্দ আর থামেনি, সেটা বাঁচতে আছে আর কি। সময় যত যাইতেছে আপনার উপরের আওয়াজটা মনে হয় বাড়তেছে, এরকম আর কি। কেউ রাত্রে শুইতেই পারতেছে না, খুবই ভয়ানক একটা অবস্থা। আমার এখনো হাত পায়ের লোম দ্বারা যেতেছে সেই ঘটনা মনে পড়লে। তো এরকম শব্দটা বাড়তে আছে, একেবারে বিকট শব্দে রূপ ধারণ করছে। পরে কেউ কিছু বুঝতে পারতেছে না আসলে কি হয়েছে, কি সমস্যা। ড্রেনের মধ্যে এরকম ছনছনানি শব্দ, নুপুরের শব্দ। সবাই আমরা জানতাম, আমার আম্মা জানতো, আমার আব্বু জানতো যে আমাদের বাসার বাথরুম প্যারানর্মাল অ্যাক্টিভিটি আর কি আছে, এরকম কিছু একটা জিন, খারাপ জিন বলতে আছে, শুনছে আর কি সেগুলা। তো এই শব্দ হইতেছে, থামে না একেবারে। শব্দ আপনার থামছে ফজরের আজানের স্বর, আজান দিছে, তার কিছুক্ষণ পরে শব্দ থেমে গেছে। তো তারপর তো আমার বড় ভাইকে কি গালাগালি, আমার আব্বু অনেক গালাগালি করছে, অনেক ঝাড়ি দিছে। আর বলছে নেক্সট টাইম তুমি যদি কোনো জায়গায় পানি ফালাও
বা হাত ধো বা কোনো জায়গায় যদি ঢুকো, বাথরুমে যদি চাও, তাহলে কাশি দিয়ে তারপর প্রবেশ করো বাথরুমে। আর কোনো জায়গায় পানি টানি ফেলতে হলেও কাশি দাও কমসে কম। হ্যাঁ, কেননা অনেক কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, আশেপাশে অনেক কিছু থাকে যেগুলো আমরা দেখতে পাই না, তারা হয়তো সরে যায় শব্দে। তো যাক, এটা আমার প্রথম ঘটনা ছিল। দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার দাদিকে নিয়ে। এটা হলো আপনার বারডেম হসপিটালে। দাদি অসুস্থ ছিল খুব, তো আমার দাদিকে ভর্তি করানো হয়েছে বারডেম হসপিটালে, আপনার 2 তলায়। আমার দাদিকে দেখার জন্য সবাই গেছে আসছে সবাই, কিন্তু কেউ থাকে নাই। হ্যাঁ, তো আমার দাদি খুবই অসুস্থ, কদিন ভর্তি ছিল। তো ডাক্তার বলছে যে আপনাদের বাসা থেকে 2-3 জন লোক থাকেন, ওনার জন্য থাকেন, যদি কিছু লাগে টাগে ওনাকে আগা দেওয়ার জন্য। আর এটা হচ্ছে 2002 সালের ঘটনা। হ্যাঁ, 2002 সালের ঘটনা। তো আমি, আমার আম্মু আর আমার আব্বু, আমরা 3 জন ছিলাম 2 তলায়। এখন আমরা মনে করছি যে আমাদের সাথে আর কেউ থাকবে, আমার চাচারা আছে, ফুফাতো ভাই বোনেরা আছে, মনে করছি ওনারাও সাথে থাকবে। তো ওনারা কেউই নেই। যাক, রাত্রে 12টা পার হয়েছে। তখন যে ঘড়িগুলা ছিল, বড় ঘড়িগুলা, 12টা শব্দ হয়তো টাং টাং করে, টাং টাং করে শব্দ হইতেছে। আর ওই যে আপনার ইটের ফাটা সিরামিক্সের যে বড় বড় ইয়াগুলো থাকে, অ্যালার্মগুলো থাকে, যে 12টা বাজতে প করে একটা শব্দ হইতে যায়, ওই সেই শব্দটা হইলে কি বুঝতে যেত যে এখন রাত্রে 12টা বাজে। তো আমরা যে যার মতন খাওয়া দাওয়া করছি। আব্বু বলতেছে যে কেউ কি আসবে না নাকি, আমার আম্মু বলতেছে বাসাতে কেউ আসলো না এখনো। আর আমি তখন ছোট, আমার বয়স তখন কত 9 কি 10 বছর বয়স হবে। তো মা বলতেছে তুই শুয়ে পড়। আমার স্কুলে ছুটিও ছিল তখন, আমের সিজন। তো মা বললো তুই শুয়ে পড়। তো 2 তলা বারডেমে যে বারান্দা, খোলা বারান্দা, খুবই বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস। তো আমি শুয়ে পড়ছি বলতে পুরো ঘুমায় জানি কি শুয়ে রয়েছি। তো আম্মু হঠাৎ আব্বুরে বলতেছে যে তুমি কিছু দেখলা? আব্বু বলতেছে যে কি, যে মনে হলো না যে কি একটা সাদা কিছু একটা হাইটা চলে গেল। আব্বু বলতেছে যে না, আমি তো এরকম কিছু দেখিনি। যাক, এই কথাটা শুনে আমি উঠা বসছি যে কি বলতেছ ওনারা, তো শুনি। তা মার জিজ্ঞাসা করতেছে মা কি হয়েছে? মা বলতেছে যে কিছু না, তুই উঠি কেন, শুয়ে পড়। আর কি আমাকে বলতে চাইতেছে না, কিন্তু আমি একটু একটু ত্যার পেয়েছি। তো আমাদের সাথে আরো অনেকে শুয়ে রয়েছে বারান্দায়। তো জানেন যে বারডেমের বারান্দায় সবাই কম বেশি শুয়ে থাকে, যাদের ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকে, দেখাশোনা করার জন্য অনেকেই থাকে। তো নিচে কোন রকম আর কি খেতা বিছানো আর বালিশ, নার্স বালিশ দিছে ছোট ছোট, কোন রকম আর কি রাতটা কাটানোর জন্য। তো যাই হোক, তো আমার আব্বু আমার সাথে শুয়ে পড়ছে, সাথে আমার আম্মু সজাগ। তো আমি হঠাৎ আব্বুর আবার ডাক দিল, এই যে উঠেন, তাড়াতাড়ি উঠেন। তো আব্বু ছড়ফড়া উঠলো, কি হয়েছে? আম্মু বলতেছে যে এই সুবিধা লাগতেছে না এই জায়গাটা থাকাটা, আমার ভয় লাগতেছে। তা আব্বু বলতেছে যে কি হয়েছে, ভয়ের কি আছে, এত ভয় পেতেছ কেন? যে আমার কিছু মনে হইতেছে যে আমার সামনে দিয়ে আবার কিছু একটা চলে গেলো, সাদা কালার, সাদা একটা আকৃতি, এরকম ছায়া টাইপের। আর তখন আপনার এই বারডেমের 2 তলা যতগুলো ফ্লোরের লাইট আছে সব অফ করে দিছে, শুধু ছোট ছোট ডিম লাইট গুলো জ্বলতেছিল, তাও কম পাওয়ারের, একেবারে কম পাওয়ারের। তো
তখন তো আমারও ভয় লাগতেছে, তার উপর যে বাতাস ছাড়ছে, মনে হচ্ছে ঝড় হইতেছে, এরকম একটা অবস্থা। তো আমি ওইটা বসে রয়েছি, আমার আম্মু ওইটা বসে রয়েছে, আব্বু ওইটা বসে রয়েছে। তো আমি দেখলাম ওনারা যে জায়গাটা বারবার আমার আম্মু দেখতেছে যে এটা আসতেছে ওইটা যেতেছে, আমি ওই জায়গাটা দিকে তাকাই দিচ্ছি। তো তার কিছুক্ষণ পর আমিও দেখলাম, মনে হয় যে একটা সাদা কিছু আর কি, ওই যে আপনার এই রুগীরা যে ড্রেসগুলো পরে থাকে না, সাদা ড্রেস, ওরকম ড্রেস পরে একজন আর কি ধরে একটা রুমে ঢুকলো। অত সবগুলো রুম লাগানো, তো আমার তো লোম দাঁড়ায় গেছে শরীরের, এখন আমার শরীরের লোম দাঁড়ায় গেছে বলে মনে পড়লে। ঘন্টা দেড়েক পর আমার মেজু চাচু আসলো। তখন ফোনের এতটা ট্রেন ছিল না, হ্যাঁ এতটা ট্রেন ছিল না। আমার মেজু চাচু আসলো 2 তলায়, ওনার সাথে আমার ফুফাতো ভাই আসলো একজন, আরো কয়েকজন আসছিল। তো ওনারা আসার পর আমরা চলে গেছি বাসায় ফিরে গেছি। তো ওনারা থাকবে রাত্রিবেলা, আমরা চলে গেছি। তো বাসায় আসার পরে আমার গায়ে খুবই জ্বর ছিল, আর আম্মু তো খুব ভয় ছিল কয়েকদিন, কিন্তু আমার জ্বর আসছিল। তো সেদিনের পর থেকে আমি আর ওই বারডামাস হসপিটালের নাম শুনলে আমি আর যাই না সেখানে। ধন্যবাদ ভাই, এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনাটা হচ্ছে, আমরা যে বাসায় আছি এখন বর্তমান, আমাদের জোড়া বাড়ি একটা হচ্ছে আমার ফুফুর নামে, এটাও আমাদের নামে আর কি আছে। ফুফুর যেটা ওটাও আমাদের নামে আর কি, সবার ভাই বোনদের একসাথে ভাগ করা আর কি। তো এটা হচ্ছে 2006 সালের ঘটনা। স্বামী স্ত্রী 2 জন থাকতো, আমার পুকুর বাসা ভাড়া থাকতো। আগে তো কোয়ার্টার বাড়িতে যেরকম আপনার রুম ভাড়া দেওয়া হইতো 1500-2000 টাকায়, ঠিক ওরকমই 1500 টাকা রুমটা ভাড়া দেওয়া হয়েছিল। আর রুমটা ড্রেনের পাশে, জি ড্রেনের পাশে। তো ছেলেটার নাম ছিল রুবেল, আর মেয়েটার নাম বলা যাবে না, এটা সংবাদত থাক, মেয়ের নাম বলার দরকার নাই। ছেলের নাম ছিল রুবেল। তো তাদের মধ্যে ঝগড়া হইতো, প্রেম করে বিয়ে করা হয়েছে, প্রেম করে বিয়ে করছে তারা মা বাবার বিরুদ্ধে। তো ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এখন ছেলে মোটামুটি ভালো ইনকাম করতো, গাড়ি চালাতো। তো আমার পুকুর বাসায় তারা ভালো ছিল, আর মেয়েরা আমাদের রোডই ছিল, আর পাশের বাসা ছিল তারা ভাড়া ছিল। তো ছেলে মেয়েকে নিয়ে আমার পুকুর বাসা ভাড়া ছিল, তাদের মধ্যে প্রায় ঝগড়া হইতো, কথা কাটাকাটি হইতো প্রায়। তো মেয়ে রাগ করে তার মার বাসায় একদিন চলে গেছে। মার বাসায় চলে গেছে যে ছেলে আমাকে উল্টা পাল্টা কথা বলে, এই আর কি। তো ছেলে কি করছে, ছেলে ফাঁসি দিয়ে ফেলছে। ছেলে ফাঁসি দিয়ে ফেলছে, ফাঁসি দিয়ে সুসাইড করে ফেলছে। তো এই নিয়ে তো অনেক হট্টগোল। ছেলের বোন, মা, বাবা যারা সবাই আছে মেয়েকে গিয়ে ধরছে যে তোমার জন্য ফাঁসি দিছে, এই সেই যা কেটে গেল। তো আমার পুবু, আমার ঘরের মানুষ যারা সবাই ছিল একটু ভয় ছিল আর কি, যে এত বড় ঘটনা বাড়ির ভিতরে ঘটে গেছে। তো একটু সবাই সতর্ক, একটু ভয় ছিল যে পুলিশ টুলিশ আসলো, তাদের জিজ্ঞাসাবাদ করবে কিনা, তাদের ধরবে কিনা, এই একটা সংশয় থাকে। তো ফুবু এটা কোনো রকম ইয়া করে নাই, পুলিশ যেভাবে যা যা জিজ্ঞাসা করছে তাই করছে, যে তাদের প্রায় মুখ কালাকালি হইতো, কথা কাটাকাটি হইতো, এই আর কি। এতটুকুই জানতো, আমার বউয়ের বিষয়ের কিছু জানতো না। তো আমার 2 ভাই আর কি, ফুফাতো 2 ভাই, তাদের নাম বলা যাবে না, তাদের 2 ভাই 2 বার প্রকাশী ছিল। 2 ভাইয়ের এক ভাই যে ছোট, ওই নিয়ে আর কি আসছিল ছুটিতে, 1.5 মাস ছুটিতে আসছিল। তো
সবাই খুশি, উনি আসছে প্রায় 1.5 মাসের জন্য থাকবে একসাথে। কমসে কম 5 বছর পর আসলো, তো 1.5 মাসের জন্য আসছে। এখন বিদেশে তো ওনাদের তাড়াতাড়ি ঘুমায় যাওয়ার অভ্যাস, তো রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে পুবুকে বললো যে মা তাড়াতাড়ি খাবার তো আমার ঘুম ধরছে, শুয়ে পড়ি। তো অভ্যাস হয়ে গেছে। তো পুবু বলতেছে তাড়াতাড়ি খাবি, এখন বাজে মাত্র রাতে 9:30। তো যাই হোক, পুবু খাবার দিল, সে খাইলো। রুম ছিল আমাদের, পুবুর বাসায় 2টা রুম ছিল আর কি, পাশাপাশি রুম ছিল, মাঝখানে একটা দরজা ছিল। এখন প্রথম রুমটা সে আমার ভাইয়া গিয়া শুইছে, আর পুবু মাঝখানে রুমটাই শুইছে। তো রাত্রের কয়টার কথা জানি বললো, 2টা কি 2:30 হবে, হ্যাঁ 2:30, রাত্রে 2:30 বাজে আমার ওই ভাই আর কি তার ঘুম ভাঙে। সে টয়লেটে যাবে, এই জন্য তার ঘুম ভাঙে। তো স্বাভাবিক সে উঠা বসে, তো উনি হাঁটার শব্দ পাইতেছে বারান্দায়, জুতার আওয়াজ পাইতেছে হাঁটা চলার। তোমার ভাই স্বাভাবিক মনে করছে কেউ হয়তো উঠছে, স্বাভাবিক টয়লেটে যাবে অথবা কোনো কাজের জন্য উঠছে। তো আমার ভাই বের হইলো ঘর থেকে, বের হওয়া থেকে কেউ নাই। তো যাক, সে আর এতটা সিরিয়াসলি নেয়নি বা এতটা গভীরেও যায়নি, এখন কেবল আসলো বিদেশ থেকে। আর পুবু এসব ওনাকে বলেন, উনি আর কি শুনছে, কয়েকটা শুনছে, আসার পরে এই শোনা পর্যন্তই, এছাড়া আর কিছু না। তো উনি বাথরুমে গেছে, বাথরুমে থেকে নাকি বসে বসে আপনার শুনতেছে জুতার আওয়াজ, হাঁটা চলার আওয়াজ, চিল্লাচিল্লির আওয়াজ, যেমন একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি করতেছে ওই শব্দ, চিল্লাচিল্লি হট্টগোলের শব্দ পাইতেছে, কান্নার শব্দ পাইতেছে। তো আমার ভাই বের হইছে, বেরো দেখে কেউ নাই। আর যে রুমটায় কি ছেলেটা ফাঁসি দিছে, সেই রুমটার ভাড়া হয় না, ওটা তালা মারা। তো আমার ভাই যখন বাথরুম থেকে বের হইছে, সে হাতটা দিয়ে ফ্রেশ হয়ে তার রুমের দিকে যাবে। তো যে রুমটাকে ফাঁসি দেওয়া হয়েছে, সে রুমের ভিতরে চিল্লাচিল্লি শব্দ, যে তুমি আমার কথা শোনো না কেন, আমার মতন চলো না কেন, এই সেই, আমি কিন্তু উল্টাপাল্টা করে ফেলবো, হ্যাঁ তোমাকে এত পছন্দ করতাম, আর কি চিল্লা পাল্লা শব্দ, কান্নাকাটি শব্দ। তো আমার ভাই পুকুকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলতেছে যে মা এই রুমে কেউ আছে নাকি? তো পুকু বলতেছে যে না, এই রুমে তো কেউ নাই। এই রুম তালা মারা কেন? রুমের ভিতর থেকে তো আমি শব্দ পাইতেছি, চিল্লাচিল্লি শব্দ পাইতেছি, কারা জানি চিল্লাইতেছে। তো পুকু বলতেছে যে না কিছু হয়নি, সকালে বলবো, তুই এখন শুয়ে পড়, সেদিন পুকু আর কিছু বলেনি, ভাইকে কিছু বলে নাই, ভাইও আর তেমন কিছুকে জিজ্ঞাসা করে নাই। তো তার পরের দিন ভাইয়ের জ্বর, গায়ে খুব প্রচন্ড জ্বর, হ্যাঁ অনেক জ্বর, অনেক, তার গায়ে প্রচন্ড জ্বর ছিল। প্রায় সে এই সপ্তাহখানিক বিছানায় আপনার পড়া ছিল। তো কোন রকম সে কথা বলতে পারতো, সে আর কি বলতেছে যে ওই রুমে এই সমস্যা, এই শব্দ পাইছি আমি ঘুমের থেকে ওঠার পরে, বাথরুমে থাকা অবস্থায় বাথরুম থেকে বের হয়েছে, এই কাহিনী। তো ওই জিনিসটা সবাই শুনলো, আমার দাদিও শুনলো। তোমার দাদি বললো একটা হুজুর আনতে, একটা হুজুরে না ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত এগুলো করা দিতে, যে খারাপ কিছু থাকে তাহলে চলে যাবে। তো আমার বউ হুজুর ডাক দিল, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করালো, তারপর গিয়ে জিনিসটা আর কি বন্ধ হয়। আর বছর 2-3 পর রুমটাও ভাড়া হয়ে যায়, কিন্তু রুমে মানুষ বেশি দিন থাকে না, কেন জানি চলে যায়, কিছু বলো না আর কি চলে যায়। তো এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অডিও ক্লিপে, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি মাইশা, খুলনাতে থাকি।
আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার ব্যস্ততার মধ্যেও আমার ইচ্ছা করলো ভূত.কমে একটা ঘটনা শেয়ার করতে, এই কারণেই শেয়ার করা। আর ভূত.কমে এটা আমার শেয়ার করা প্রথম ঘটনা, তো আশা করি আপনারা আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আমি শুনেছি আমার এক দাদির কাছে, আমার এক দুঃসম্পর্কের দাদি, এবং এটি তার সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আর ঘটনাটা যখন ঘটে তখন দাদির বয়স ছিল 15 থেকে 16 বছর, আর উনি 7 মাসের প্রেগনেন্ট ছিলেন। তো এরকম সময় হঠাৎ করে একদিন দাদির গ্রাম থেকে খবর আসে যে দাদির কোনো একজন আত্মীয় মারা গিয়েছে। দাদি তার হাজবেন্ডের সাথে শহরে থাকতো, আর শহর থেকে দাদির ওই গ্রামে যেতে বেশ অনেকটা সময় লাগতো। আর তখন যেহেতু যাতায়াত ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তো রাস্তাতে অনেকটা সময় লেগে যেত। দাদি যেহেতু প্রেগনেন্ট ছিল, দাদির হাজবেন্ড মানে দাদা ঠিক করলেন যে তিনি একাই যাবেন, গিয়ে জানাজা অ্যাটেন্ড করে আবার চলে আসবেন। কিন্তু দাদি যাওয়ার জন্য জেদ করতে থাকলো। উল্লেখ্য যে আমার এই দাদি একটু একরোখা ধরনের ছিল এবং উনি কারো কথায় খুব একটা গুরুত্ব দিত না। তো শেষ পর্যন্ত দাদার রাজি হতে হয় এবং তারা দুজন মিলে গ্রামে যায়। এবং ওখানে যাওয়ার পরে জানাজা শেষ করে লাশ দাফন করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন যদি তারা আবার শহরের দিকে রওনা দেয় তাহলে রাস্তাতেই রাত হয়ে যাবে, যেটা কিনা দাদিকে নিয়ে রিস্ক হয়ে যায়। তো দাদা ঠিক করলেন যে তিনি এবং দাদি তারা দুইজন রাতটা গ্রামেই স্টে করবেন এবং সকালবেলা আস্তে আস্তে আবার শহরের দিকে রওনা হবেন। তো তারা যেরকম দূর থেকে জানাজা অ্যাটেন্ড করতে গিয়েছিল, ওরকম অনেকেই শহর থেকে গিয়েছিল। তাদের মধ্যে অনেকেও ওখানে স্টে করার ডিসিশন নেয়। ফলে দেখা যায় যে অনেক বেশি লোকজন হয়ে যাওয়ায় ওই বাড়িতে সবার থাকার জন্য ইনাফ জায়গা হয় না। তখন স্থানীয় লোকজন মানে ওখানকার প্রতিবেশীরা তারা প্রস্তাব দেয় যে তারা এক একটা ফ্যামিলি এখান থেকে এক একটা ফ্যামিলিকে নিয়ে যাবে তাদের বাসাতে, এবং রাতে ওই বাসাতেই তারা স্টে করবে এবং দিনের বেলায় যে যার বাসায় ফিরে যাবে। তো যে বলা সেই কাজ, দাদিদের যে বাসায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, ওই বাসা থেকে একজন মহিলা দাদা দাদিকে নিতে আসে। ওই বাসাটা ছিল দাদিদের আত্মীয়ের বাসা থেকে কিছুটা দূরে, 5-7 মিনিটের রাস্তা। আর মাঝখানের রাস্তাটা এমন ছিল কাঁচা মাটির রাস্তা, যে রাস্তার দুই পাশে হচ্ছে বড় বড় গাছপালার সারি, একটু জঙ্গল টাইপ। তো দাদা দাদি ওই বাড়িতে রওনা দেয় ওই মহিলার পিছন পিছন। মহিলাটা হাতে একটা কুপি নিয়ে রাস্তা ধরে হাঁটছে, আর দাদা দাদি মহিলাটাকে অনুসরণ করে পিছনে পিছনে হাঁটছে। তো এরকম সময় হঠাৎ করে দাদির তার ডান দিকে ওই গাছপালার ঝোপের মধ্যে চোখ যায়। উল্লেখ হচ্ছে তখন পূর্ণিমা ছিল, তো চাঁদের আলোয় সবকিছু মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল। তো চাঁদের আলোয় দাদি তাকায় দেখে যে তার ডান দিকে গাছপালার ঝোপের মধ্যে একটা ছোট বাচ্চা, তার বয়স 5 থেকে 7 বছর হবে, আর বাচ্চাটা নগ্ন, হাতে একটা লাঠি। সেই বাচ্চাটা তাদের সাথে সাথেই হাঁটছে, খুবই নিঃশব্দে হাঁটছে, এবং সে দাদির দিকে তাকিয়ে রহস্যময় ভাবে হাসছে। মানে এমন ভাবে হাসতেছে যে মনে হচ্ছে সে দাদিকে অনেক দিন ধরে চেনে। তো প্রথমে দাদির মনে হয় যে হয়তো বা স্থানীয় কারো বাচ্চা, যে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, আশেপাশেই হয়তো এর বাড়ি হবে। তো দাদি পরে চোখটা জাস্ট সরায় না, এবং চোখ সরানোর পরক্ষণেই দাদির আবার মনে হয় যে যতই স্থানীয় বাচ্চা হোক, এখন তো রাত হয়ে গেছে, তো বাচ্চাটা কি হারায় গেল বা কিছু। তো দাদি ঠিক করলো যে সে বাচ্চাটাকে জিজ্ঞেস করবে। তো জিজ্ঞেস করার জন্য যখন সে আবার তার ডান দিকে তাকায়, তখন সে দেখে যে বাচ্চাটা ওখানে আর নাই, জাস্ট উধাও হয়ে গেছে। তো তখন দাদি ভাবে যে হয়তো বা আসলেই বাচ্চাটার বাসা খুবই কাছাকাছি কোথাও হবে, হয়তো বা এই ঝোপঝাড়ের ভিতরের দিকে হবে। তো বাচ্চাটা হয়তো তার বাসায় ব্যাক করছে। তো দাদি আর এই কথা তার সামনের ওই মহিলাকে বা দাদাকে বলে না। তারা যায় এবং ওই বাসাটাতে গিয়ে পৌঁছায়। বাড়িটা এমন ছিল, বড় একটা উঠান, ওই উঠানটা ক্রস করে দেন হচ্ছে মূল বাড়িতে উঠতে হতো, একটা একতলা পাকা বাড়ি। আর উঠানের এক কর্নারে হচ্ছে ওয়াশরুম ছিল, আর ওয়াশরুমের অপোজিটে ছিল হচ্ছে একটা ছাতিম গাছ, যেটা সিমেন্ট দিয়ে বাঁধাই করা ছিল। তো যাই হোক, দাদিরা বাড়িতে গিয়ে ওঠার পরে ওই বাড়িটায় একটাই রুম ছিল আর বারান্দা। তো দাদা দাদিকে বারান্দায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, যেহেতু তখন ছিল গরমকাল। তো এরপর ঘুমানোর প্রস্তুতি নেওয়ার আগে আগে ওই যে মহিলাটা
তখন দাদির কাছে আসলো, এসে বলল যে দাদির যদি কোনো কারণে উঠানে নামার প্রয়োজন হয় তাহলে সে যেন অবশ্যই দাদাকে ডাক দেয় বা ওই মহিলাকে ডাক দিয়ে দেন উঠানে নামে, কোনো অবস্থাতে যেন একা উঠানে না নামে। তো দাদি মনে করে যে সে যেহেতু প্রেগনেন্ট, সাধারণ সতর্কতা অবলম্বনের জন্য এই কথাটা মহিলাটা বলে গেছে, তার মাথায় কোনো ভৌতিক চিন্তা ভাবনা কিছুই আসে না। তো সে জাস্ট ঘুমায় পড়ে। ঘুমানোর পরে রাতে তার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙে, এবং তখন হচ্ছে দাদা এবং ওই বাড়ির মহিলা এবং সবাই খুব গভীর ঘুমে। তো দাদি উঠে উঠানে একা একাই নামে। আমি আগেই বলেছি সে একটু একরোখা ছিল, সে কাউকে ডাক দেয় না এবং সাথে কোনো আলো নেয় না, যেহেতু চাঁদের আলো সবকিছু দেখা যাচ্ছিল। তো দাদি উঠান ক্রস করে ওয়াশরুমে যায়, গিয়ে ওয়াশরুমের কাজ শেষ করে বের হয়ে সে যখন আবার উঠান ক্রস করে বাড়িতে এসে উঠবে, তখন তার ওই ছাতিম গাছটার দিকে নজর যায় এবং সে দেখে যে ওই ছাতিম গাছের নিচে ওই বাচ্চাটা দাঁড়ায় আছে, যে বাচ্চাটাকে সে আসার সময় দেখেছিল। ওই বাচ্চাটা, ওই নগ্ন বাচ্চাটা হাতে একটা লাঠি নিয়ে সে দাদির দিকে তাকায় আছে এবং একইভাবে হাসতেছে। তো তখন দাদির একটু অবাক লাগে, ভয় লাগে না, জাস্ট অবাক লাগে যে বাচ্চাটা কি হারায় গেল। তো দাদি ঠিক করে যে সে বাচ্চাটার কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে তুমি কি হারায় গেছো বা তোমার বাসা কোথায়, ইত্যাদি ইত্যাদি। তো সে জিজ্ঞেস করার জন্য যখন সামনে আগায়, এক পা বাড়ানোর সাথে সাথে বাচ্চাটা অদ্ভুতভাবে নিমিষের মধ্যে গাছ বেয়ে উপরে উঠে গাছের একটা ডালে পা ঝুলায় বসে বসে দাদির দিকে তাকায়, হাসতে থাকে এবং তার ওঠার ওয়েটা মোটেই স্বাভাবিক ছিল না। ইউজুয়ালি টিকটিকি যেরকম দেয়াল বেয়ে ওঠে হাত পা চারপাশে ছড়াই দিয়ে, ঠিক ওইভাবে বাচ্চাটা ওঠে, বাট বাচ্চাটার মাথা নিচের দিকে এবং পা দুইটা উপরের দিকে ছিল ওঠার টাইমে। মানে বাচ্চাটা একেবারে উল্টা ভাবে গাছ বেয়ে নিমিষের মধ্যে উঠে যায়, উঠে ওই ডালটার উপরে বসে পা ঝুলায় দাদির দিকে তাকায়, হাসতে থাকে। ওই মুহূর্তে গিয়ে দাদি রিয়েলাইজ করে যে সে একটা বিপদের মধ্যে পড়ছে, যা কিছু হচ্ছে তা মোটেই স্বাভাবিক না। এখন যেভাবেই হোক তার দৌড় দিয়ে ওই উঠান ক্রস করে বাড়ির বারান্দায় গিয়ে উঠতে হবে এবং দৌড়াইতে দৌড়াইতে তার চিৎকার করে সবাইকে ডাক দিতে হবে। তো যখনই দাদি দৌড় দিতে যাবে তখনই সে ফিল করে যে তার হাত পা কিচ্ছু নাড়াইতে পারতেছে না, তার বডিতে তার কোনো কন্ট্রোল নাই। ইভেন সে ওই বাচ্চাটার দিক থেকে তার নজর পর্যন্ত সরাইতে পারতেছে না এবং তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। এই অবস্থা সে বেশিক্ষণ সহ্য করতে পারে না, সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে সকাল হয়ে গেছে, সে ওই বারান্দার খাটে শুয়ে আছে, মহিলাটা তার মাথায় পানি ঢালতেছে আর মহিলাটার মেয়ে আর তার হাজবেন্ড তার হাত পা ম্যাসাজ করতেছে। তখন মহিলাটা তার জ্ঞান ফেরার সাথে সাথে তাকে একটা ধমক দেয়, দিয়ে বলে যে তোমাকে না বলছিলাম তুমি একা একা নামবা না। এরপর হচ্ছে মহিলাটা দাদিকে জেরা করতে থাকে যে বলো কি হয়েছিল রাতে, তুমি কিভাবে জ্ঞান হারাইছো। বাট দাদি কাউকে কোনো কিচ্ছু বলে না, সে হচ্ছে সবাইকে বলে যে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠানে নামছি, নামার পর আমার শরীর খারাপ লাগছে, দেন আমার মাথা ঘুরে গেছে। বাট সে রাতে যা যা দেখছে, যা যা ফেস করছে, সব কিচ্ছু কাউকে শেয়ার করে না, ইভেন দাদাকেও না। এরপর খুব তাড়াহুড়া করে সে দাদাকে বলে তারা দুইজন মিলে ওখান থেকে বাড়ির জন্য রওনা দেয় এবং সারা রাস্তায় দাদি খুবই অস্বস্তি ফিল করে, তার পুরা বডি গুলাইতে থাকে, তার বমি আসতে থাকে এবং পুরা বডি অনেক হেভি ফিল হয়, লাইক সে পা উঁচু করতে পারতেছে না এরকম। তো দাদাকে এই জিনিসটা বলার পরে দাদা খুব একটা গায়ে লাগায় না, যেহেতু এগুলো একটা প্রেগনেন্ট মহিলার খুবই নর্মাল সিনড্রোম, একটা প্রেগনেন্ট মহিলার এই ধরনের সিনড্রোম থাকে। তো তারা বাসায় পৌঁছায় এবং বাসায় পৌঁছানোর পরে দাদির সাথে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু হয়। প্রথম কিছুদিন দাদি ফিল করে যে সে বাসায় একা নেই, মানে যখন দাদি বাসায় একা থাকতেছে, দাদা বাইরে থাকতেছে, তখন সে ফিল করতেছে যে সে যেখানেই যাচ্ছে তাকে কেউ একজন ফলো করতেছে, তাকে কেউ একজন দেখতেছে। সে যেখানেই থাকুক না কেন, সে ওয়াশরুমে থাকুক, কিচেনে, বেডরুমে, যেখানেই থাকুক, কেউ একজন তাকে অবজার্ভ করতেছে। এবং এই পুরো সময় প্রত্যেক দিন রাতে দাদি একই ধরনের দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে ওই ছেলেটা তার কাছে আসতেছে, এসে তার কাছে কিছু একটা চাচ্ছে। কি চাচ্ছে তা বোঝা যাচ্ছে না, খুবই অস্পষ্ট ভাবে চাচ্ছে, বাট কিছু একটা চাচ্ছে এটা বোঝা যাচ্ছে। এবং এই একই ধরনের স্বপ্ন পরপর দেখতে দেখতে একটা টাইম দাদি যে ডিসিশন নেয় যে এবার সে দাদাকে সবকিছু বলবে, সে শেয়ার করবে। বাট বলতে গিয়েও সে পুরো ঘটনা খুলে বলতে পারে না, সে জাস্ট দুঃস্বপ্নের কথাগুলো বলে। তো
তো দাদা বলে যে আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, তুমি আজকে রাতটা ঘুমাও, আমরা কালকে সকালে হুজুরের কাছে যাব, গিয়ে দোয়া কালাম পড়ে তোমাকে ফু দেওয়ায় নিয়ে আসবো। তো দাদি ঘুমায় যায় এবং ওই দিন রাতেও সে একই দুঃস্বপ্ন দেখতে শুরু করে ওই একটা ছেলেকেই। বাট আজকের দুঃস্বপ্নটা এরকম, ছেলেটা ওই গাছ থেকে নেমে তার দিকে এগোয়ে আসতেছে, সে উঠানে দাঁড়ায় আছে এবং এসে একটা সময় সে দাদির পেটে হাত রাখে এবং হাত রাখার সাথে সাথে দাদির পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় এবং ওই যন্ত্রণায় ছটফট করতে করতে সে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে এবং সে দেখে যে তার পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। সে ছটফট করতে থাকে, তো তার ছটফটানিতে দাদার ঘুম ভেঙে যায়। দাদা ওই অবস্থা দেখে আশেপাশে সবাইকে ডাক দেয়, মহিলারা আসে তাকে হেল্প করার জন্য, বাট কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়ার আগেই দাদির বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। তো এই ছিল হচ্ছে রাসেল ভাইয়া মূল ঘটনা। আমি জানি না এই ঘটনার কোনো ব্যাখ্যা আছে কিনা বা এই ঘটনার পিছনে কি ব্যাখ্যা থাকতে পারে, বাট দাদি এখনো পর্যন্ত বিশ্বাস করে, তার দৃঢ় বিশ্বাস যে এই সব কিছু কানেক্টেড। সে যা কিছু সেদিন রাতে দেখছিল, তার প্রত্যেকটা দুঃস্বপ্ন এবং মিসক্যারেজ হওয়া সবকিছু কানেক্টেড এবং সবকিছু পিছনে ওই বাচ্চা নামক মানে বাচ্চা রূপ ধরে যে জিনিসটা তাকে দেখা দিত ওই জিনিসটার হাত আছে। তো এই ঘটনাটা দাদি এখনো যখন বলে অনেক ইমোশনাল হয়ে যায় তার বাচ্চাটার জন্য। তো রাসেল ভাইয়া, আমি এখানে আমার ঘটনা শেষ করতেছি, আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে।